দেখেছি, মানে এসইও তে আমরা শুরুতে আসার পরেই যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা এসইওর বিষয় সম্পর্কে জেনেছি, বেসিক এ টু জেড এসইওর বিষয়গুলো নিয়ে। দেন এরপরে কিওয়ার্ড রিসার্চ, এরপরে কিওয়ার্ড রিসার্চ বিভিন্ন প্যাটার্নের, সেটা বাইং কিওয়ার্ড বা সার্ভিস কিওয়ার্ড অথবা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড রিসার্চ। এই বিষয়গুলো জানার পরেই আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। এবং এরপরে আমরা চলে যাব ডোমেন হোস্টিং কেনা, দেন কিভাবে আসলে আমরা সাইটটার অন সাইট পার্ট গুলো কমপ্লিট করব, দেন ওই আর্টিকেল গুলো লিখার পরে অন পেজ অপটিমাইজ করতে হবে। এরপরে আমাদের সাইটটা তৈরি তো অবশ্যই আমরা করেই তো অন পেজ অফ সাইট করব, থিম কাস্টমাইজ করব, এভরিথিং সবগুলোকে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আসলে কমপ্লিট করব। ওকে, তো এভাবেই আমরা আমাদের কাজগুলোকে ধারাবাহিকভাবে চালাবো। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আমি ক্লাস নিচ্ছিলাম তো, বলেন একটু তাড়াতাড়ি। কোথায় পাবলিশ করতে হবে এটা? আচ্ছা, এটা দিয়ে পাঠান, আমি ক্লাসটা শেষ করে পাবলিশ করতেছি। বুঝতে পারছি। এটা এটা তো আপনারাই করতে পারেন আসলে, ইয়ে করে দিলে পাবলিশ। এটা বলেন, আমার উপরে সবাই ডিপেন্ডেন্ট থাকলে আমার তো নিজেরও কাজ আছে, আমি ক্লাস ক্লাস আপনি একটু শিখে। যেটা বললাম, যে আমরা হচ্ছে মূলত আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো আর্টিকেল রাইটিংটা জানেন যে আমাদের সাইটের ক্ষেত্রে কিন্তু খুবই আসলে ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা যে কোনো একটা সাইট দেখি, আমরা কিওয়ার্ড রিসার্চ এর সময় দেখেছিলাম, যেমন এক্সাম্পল বেস্ট, বেস্ট ধরেন ফিল্টার নাইফ শার্পনার, ধরেন আমরা এটাই নিলাম, মানে যে কোনো আমাদের একটা কিওয়ার্ড হতে পারে, এটা চলে আসলো সাজেশনে লিখতে গিয়ে, এই জন্য লিখলাম। ধরেন 170 সার্চ দিলাম, সমস্যা নেই। আমি যদি দেখি যে আমার কিওয়ার্ডটা অনেক ইজি, আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, তখন তো আমরা কি করতে পারি, এটা নিয়ে তো আমরা যখন কিওয়ার্ডটাকে ফাইনাল করলাম, তখন কিন্তু সেই টপিকস নিয়ে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে। আমি এক্সাম্পল আপনাদেরকে একটু, আপনারা জানেন, তারপরেও আরেকটু সেই বিগত বিষয়গুলো একটু মনে করিয়ে দেই। আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে 170। ওকে, অনেক কম্পিটিটর আছে যারা কিনা খুবই উইক। তো ধরেন এই কারণে আমরা কিওয়ার্ডটাকে এক্সাম্পল কি করলাম, সিলেক্ট করলাম যে হ্যাঁ আমরা এটা কি করব, নিব। তো নেয়ার পরে আমাদের কি কাজ করতে হবে, যেগুলোর আমরা দেখেন ডিএপিএ খুবই কম দেখতেছি, এরকম যে একটা সাইটই আমরা ওপেন করি। আচ্ছা, এক্সাম্পল এই যে সাইট গুলো দেখেন, এই সাইট গুলো বা যে সাইটই হোক, যারা র্যাঙ্কিং এ আসতেছে, র্যাঙ্কিং এ আমরা কি কাকে নিয়ে আসি, র্যাঙ্কিং এ নিয়ে আসি কিন্তু আমরা কোনো নির্দিষ্ট একটা পেজকে বা একটা আর্টিকেলকে। আর্টিকেল তো আর আর্টিকেল থাকে না, আর্টিকেল পরে পেজে গিয়ে আমরা পাবলিশ করে সেটাকে একটা ধরেন ওয়েবসাইটের একটা পোস্টে রূপান্তরিত করি। যেমন এক্সাম্পল আমরা এই যে সাইট গুলো যেমন দেখতেছি, ওকে, বা এখান থেকে যদি আরো সাইট দু একটাতে আমরা যাই, এটা আমাদের স্টুডেন্টের সাইটও এখানে আছে, যারা একদম ফার্স্ট পেজে দেখেন র্যাঙ্ক করে বসে আছে। তো আমি ধরেন যে একটা যদি বলি, যে এক্সাম্পল ধরেন এখানে হচ্ছে জাস্ট যে কন্টেন্ট গুলোর মাধ্যমে দেখেন র্যাঙ্কিং এ গেছে, বা আমি এরকম আরো যদি দু একটাতে যাই। আচ্ছা, ধরুন আমরা এই কয়েকটাতে গেলাম, তো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে ওই যে যে টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাতে এই যে সেইটাতে তারা হচ্ছে কি র্যাঙ্কিং এ আছে, বাট এখানে কিন্তু তাদের কি করতে হয়েছে, কন্টেন্ট লিখতে হয়েছে। এই যে টপিকস দিয়ে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট লিখতে হয়েছে, যে চাকু কিভাবে যে শার্প করার জন্য ওই যে ফিল্টার, যে চিকন নাইফ
গুলো। আচ্ছা, এটা তো অবশ্য লোড নেয় নাই এখনো। তো যাই হোক, হোয়াট এভার, যে পেজই হোক না কেন, এই যে 6 বেস্ট ফিল্টার নাইফ শার্পনার রিভিউ দেখেন, তারা ওই কিওয়ার্ডটাকে টার্গেট করে কি করেছে, আপনার আর্টিকেল কিন্তু লিখেছে। এই যে তাদের কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ফিল্টার নাইফ শার্পনার, এক টাইপের আপনার হচ্ছে, সরি ফিল্টার না, এটা হচ্ছে ফিলেট। ওকে, বেস্ট ফিলেট আপনার নাইফ শার্পনার। তো যাই হোক, হোয়াট এভার, তো সেই টপিকসটা নিয়ে দেখেন তারা কি করেছে, কন্টেন্ট লিখেছে। আর সেই কন্টেন্ট লিখেই কিন্তু ভালো ভালো 6টা বা 5টা প্রোডাক্ট নিয়ে তারা এভাবে কন্টেন্ট লিখে কি করেছে, র্যাঙ্কিং এ নিয়ে এসেছে তাদের এই পেজটাকে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এই আর্টিকেলটা কিন্তু তাদের কিওয়ার্ড রিসার্চ এর পরেই লিখতে হয়েছে। সো আমরা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করেছিলাম আমাদের সাইটের জন্য, সেটা হোক অ্যাফিলিয়েটের জন্য হলে তো এই যে বাইং মানে প্রোডাক্ট বেস লিখতে হবে, বা যদি সার্ভিস বেস হয় যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, ওই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বেস, এসইও সার্ভিস হলে সেই বেজ, বা আমরা যেমন কালকে সোলার দেখলাম, তো সেই বেজ। আবার যদি অ্যাডসেন্স এর জন্য হয়, যে এক্সাম্পল হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, এখন মুখ থেকে আপনি ডার্ক স্পট রিমুভ করার জন্য ধরেন আপনি অর্গানিক ওয়ে গুলো লিখলেন, এখন কিভাবে আলুর পেস্ট তৈরি করে কি কি করে এক্সাম্পল, এগুলো আপনাকে বিভিন্ন সোর্স থেকে জেনে বা পড়ে নিজের মতো করে লিখতে হবে। প্রথম কথাই হচ্ছে কোনোটা কপি করা যাবে না, কপি করলে আপনার সেই কন্টেন্ট গুলো কিন্তু সহ গুগল কি করবে, আপনাকে বেটার র্যাঙ্কও দিবে না এবং আপনাকে পেনাল্টি দিয়ে দিতে পারে আপনার সাইটকে। পেনাল্টি বলতে আপনার সাইটকে একদম নিচের দিকে পাঠিয়ে দিবে। মানে একটা গুগল পান্ডা বা পেঙ্গুইন আছে, সেগুলা কিক করে, গুগল পান্ডা মানে লাথি মেরে, ধরেন আপনি প্রথম পেজে ছিলেন, বাট এই যে পরবর্তীতে চেক করে দেখলো যে আপনি এই কাজগুলো করেছেন, তখন আপনাকে ধরেন 100 নাম্বার পেজে পাঠিয়ে দিল আপনার সাইট, আর ভুলেও একজন ভিজিটরও এত নিচে গিয়ে যাবে না। তো এটাকে বলা হয় আপডেট বা পেনাল্টি। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে বুঝলাম আমাদের যেহেতু আজকে আর্টিকেল রাইটিং এর ক্লাস, তো আমরা আজকের ক্লাসে মূলত কোনো ইংলিশ যে শেখা, সেটা ইংলিশ শিখবো না, এটা তো বেস সবাইকে থাকতেই হবে যদি ইংলিশে কন্টেন্ট লিখতে যান। বাট আমরা এসইও অপটিমাইজ করে কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো যাব। কারণ আপনি শুধু অনেক ভালো ইংলিশ জানলেই যে আপনি ভালো এসইও কন্টেন্ট রাইটার হয়ে যাবেন তা কিন্তু নয়। এসইওর কন্টেন্ট রাইটিং এর জন্য সব থেকে আপনাদের বা আমাদের যেগুলো বেশি দরকার সেটা হচ্ছে টেকনিক, টেকনিক বোঝা, এগুলোর হচ্ছে আপনার স্ট্রাকচারটা বোঝা, এরপরে কিওয়ার্ড প্লেসমেন্ট বোঝা, কিওয়ার্ড ডেনসিটি বোঝা। ওকে, এই বিষয়গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আপনারা হয়তো এতক্ষণে গেস করতে পেরেছেন যে একটা সাইটের আপনার হচ্ছে মানুষ কিন্তু আসে কন্টেন্ট পড়তে বা ইনফরমেশন নিতে। এখন ধরেন কেউ লিখলো যে বেস্ট গেমিং ল্যাপটপ, মানে সে বেস্ট গেমিং ল্যাপটপ সম্পর্কে আপনি জানতে চাইলেন। তো ইউটিউবে গেলে আপনি হয়তো ভিডিও দেখতে চান, আর ওয়েবসাইটে যারা গুগল এভাবে সার্চ করে তারা কিন্তু আর্টিকেল খুঁজে, তারা কিন্তু কোন সাইটটা দেখতে কত সুন্দর এটা দেখার জন্য আসে না। কেন সবাই আসে? ওই কন্টেন্টটা পড়ার জন্য। যেমন ভাবে আমরা কি করলাম, এই যে ওপেন করলাম বেশ, ধরেন ফিলেট নাইফ শার্পনার, আমরা যদি আবার অন্যান্য টপিকস নিয়ে সার্চ করি, যে এক্সাম্পল বেস্ট গেমিং মাউস, বেস্ট গেমিং মাউস আন্ডার $40 হতে পারে, বেস্ট গেমিং মাউস এভাবেও হতে পারে। ওকে, কিওয়ার্ডের অবস্থা বুঝে এক একজন এক এক ভাবে নিল। সো দেখেন আমরা এইভাবে জাস্ট আসতেছি, তো আমরা তো যে কিওয়ার্ডটাতে পারবো আমরা সেই টাইপের কিওয়ার্ডই নিব। সো ধরেন আমরা এখানে বিভিন্ন আসলে পেজ গুলো আছে, সো আমরা এখানে আসলাম, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। ওকে, আমরা কোন একটা আর্টিকেলের মধ্যে যাই। সো দেখেন বেস্ট গেমিং মাউস সাথে 2020, এটাকে মডিফায়ারও বলা হয় টাইটেলের সাথে, এভাবে অ্যাড করে ধরেন বেস্ট গেমিং মাউস নিয়ে তারা কন্টেন্টটা লিখেছে। তো দেখেন কন্টেন্ট লেখার আগে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে নিতে হয়। স্ট্রাকচার জিনিসটা কি?
আপনি যে বাইং কিওয়ার্ড নিয়ে লিখবেন সেটা হলে আপনার তো প্রথম একটা হেডিং থাকতে হবে, যেটাকে কোডিং এর ভাষায় H1 ট্যাগ বলে। এবং এইখানে ইচ্ছা মতো অনেক বড় বা ছোট করে লিখলে হবে না, এখানে রাখার চেষ্টা করতে হবে সব থেকে ভালো হয় 50 ক্যারেক্টারের মধ্যে, 50-55 বা ম্যাক্সিমাম 60 ক্যারেক্টারের মধ্যে। আমরা 65 ক্যারেক্টারের উপরে ভুলেও যাব না। ক্যারেক্টার কিভাবে চেক করব? এই যে লেখার পরে এটা হচ্ছে আমাদের টাইটেল, ধরেন ক্যারেক্টার কাউন্ট। আমরা যদি ক্যারেক্টার কাউন্ট এই সমস্ত ইয়েতে আসি, এই যে এখানে দিলেই এই যে বেস্ট শেফ নাইফ, এটা মেবি আগে চেক করেছিলাম, বেস্ট শেফ নাইফ আন্ডার $100 ফর এই যে সিরিয়াস কুক ইন 2020। দেখেন এটার ক্যারেক্টার ছিল কত, 51 ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে একটা স্পেস হলেও কিন্তু দেখেন ক্যারেক্টার বাড়ে, যে 52 হয়ে গেল। ওকে, সেটা দেখলেন আগে ছিল। এখন আমরা যেটাতে র্যাঙ্কিং আছে এটা দেই, এটা দেখেন 38 ক্যারেক্টারের মধ্যে লেখা। তো আমরা এটা 60 ক্যারেক্টারের উপরে না যাওয়াই ভালো। ওকে, ভুলেও এটা 65 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না। আমি বলবো আপনারা 50-55 বা যদি এরকম দেখা যায় কমের মধ্যে 40-45 এও হয়ে যায় লিখতে পারেন। কারণ এখানে আপনি যদি করেন ক্যারেক্টার অনেক বাড়ায় ফেলেন, অনেক সাইটে দেখবেন ডট 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 দেখা যায়, পরে আর দেখা যায় না। সেই জন্য এই যে ডট 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 ডট, কারণ আর বোঝা যাচ্ছে না। সো এসইও অপটিমাইজ করে এভাবে লিখতে হবে যেন আমাদের ইয়েটা পুরোটা দেখা যায় আর কি। বা পরে যেভাবে আমরা সার্চ করলাম, এই যে জাস্ট বেস্ট গেমিং মাউস, কারণ ফোনে হলে তো আরো ছোট হয়ে যায়, দেখেন এগুলো সব দেখা যাচ্ছে না পরিপূর্ণটা। তো আমাদেরকে এভাবে 50-55 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারলে বেটার, এবং আমরা এখান থেকে এসে চেকও করে নিতে পারবো। তো যাই হোক, আমরা যে কথাগুলো নিয়ে বলতেছিলাম, এখন আমরা মূল পোর্শনে যাই নাই, আগে আমরা একটু থিওরি বা বিষয়টা বোঝার জন্য একটু আইডিয়া করে নিচ্ছিলাম যে আমাদের যেমন বাইং কিওয়ার্ড লেখার জন্য কি করা হয়েছে, স্ট্রাকচার নিয়ে যে কিভাবে লিখতে হবে। প্রথম হেডিং, এরপরে দেখেন ওই টপিকস নিয়ে কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। ওকে, যে ইউ মাইট বি, আচ্ছা ওকে ওকে, মানে আপনি কি হয়তো এখানে শুরু করতে পারেন যে আপনি কি গেম গেম লাভার, আপনি কি গেম খেলতে পছন্দ করেন, বা আপনি কি বেস্ট গেমিং মাউসটা আপনার গেম খেলাকে আরো স্মুথ করার জন্য খুঁজছেন, তাহলে আপনি রাইট জায়গায় এসেছেন। আমরা এখন এই নিয়ে কথা বলবো, বা এক একজন এক এক ভাবে স্টার্ট করে। ওকে, তো দেখেন, আচ্ছা আবার আরেকজন মেবি অ্যাড হলো। সো এখানে আমরা যে বিষয়গুলো দেখতেছিলাম, যে রাইটিং করার সময় প্রথম একটা হেডিং দেয়া হয়েছে, এরপরে কিছুটা কি করা হয়েছে, যে ইন্ট্রোডাকশন লেখা হয়েছে। আর এটাতে এমনি প্লাগইনস এর জন্য এই যে ইন্ট্রোডাকশন লেখার পরে তারপরে আবার এখানে আবার এটাকে বলা হয় সাব হেডিং। মানে বিভিন্ন নিউজের যেমন প্রথম হেডিং থাকে, এরপর কিছুটা বর্ণনা দেওয়ার পরে আবার কি থাকে, সাব হেডিং, মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হেডিং, বাট এটা হেডিং না, এটা হচ্ছে সাব হেডিং। ওইটার পরেই ধরেন এখানে আসলো যে টপ রেটেড গেমিং মাউস কম্পারিজন টেবল, মানে এখানে হচ্ছে কয়েকটা নিয়ে একটু কম্পারিজন টেবল করেছে। এটা তো কন্টেন্ট রাইটিং এর ভিতরে আসে না, এটা আমরা যখন আইডিয়া রেখে দেই, পরবর্তীতে অন পেজ এসইও করার সময় আমরা বিভিন্ন টুল আছে বা প্লাগইন আছে যেগুলো দিয়ে আমরা এভাবে অ্যাট এ গ্লেন্সে প্রোডাক্ট গুলো নিয়ে এভাবে একটা কম্পারিজন টেবলও বানায় ফেলতে পারি। এটা অনেকেই দেয় অনেকেই দেয় না, এটা আমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবো, যেমন ফ্রি অনেক প্লাগইনস আছে। ওকে, বাট মূলত এটা হচ্ছে আর্টিকেল রাইটিং এর মধ্যে পড়ে না। প্রথম হচ্ছে দেখেন ইন্ট্রোডাকশন দিল, এরপরে চাইলে আমরা এরকম একটা দিতে পারি। এরপরে দেখেন ওই যে টপ রেটেড ওইটা নিয়ে কিছুক্ষণ সাবহেডিং নিয়ে কথা হলো। এরপরে সাবহেডিং এ আবার বলা হচ্ছে যে এখানে বেস্ট 10টা গেমিং মাউস নিয়ে কথা বলা হবে, এটা নিয়ে কিছু বলে। এরপরে আসলে এক নাম্বার মডেলটা নিয়ে, এরপরে 1 নাম্বার মডেল নিয়ে কথা বলা হচ্ছে গতানুগতিক। এরপরে প্রোজ এন্ড কনস, মানে ভালো দিক খারাপ দিক। 2 নাম্বারটা সেটা নিয়েও কথা বলে এসে প্রোজ এন্ড কনস। দেখেন প্রতিটা আর্টিকেলের স্ট্রাকচার এভাবে চলবে। 6 নাম্বার প্রোডাক্টে বা 8 নাম্বার প্রোডাক্ট যেটাই আসুক, কিছুটা গতানুগতিক কথা বলে নিয়ে, এবং তা এখানে কিন্তু একটা ফলো করা হয় যে আপনি এখানে প্রতিটা প্রোডাক্ট নিয়ে কতখানি বলবেন, প্রোজ এন্ড কনস এর মধ্যে প্রোজে কয়টা কনসে কয়টা। কনসে আমরা 2টার বেশি রাখি না, এখানে যদি 4-5টা রাখি, এখানে ম্যাক্সিমাম 2টা বা 1টা রাখি। অনেক বেশি দিলে আবার কিন্তু
নেতিবাচক হয়ে যায়, যে প্রোডাক্টের ভালো থেকে খারাপের দিকগুলো বেশি হয়ে যায়। তো দেখেন ফার্স্টলি আপনাকে কি করতে হবে, এভাবে নিয়ে জাস্ট কথা বলা স্টার্ট করে দিয়েছে। ওকে, তো যাই হোক দেখেন এভাবে জাস্ট মূলত কি কন্টেন্ট রাইটিংটা এভাবে শুরু করা হয়েছে। আর এই সেই লিঙ্ক গুলো, এগুলো কিন্তু পরবর্তীতে করা হয়, ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্কিং, যেগুলো আমরা অন পেজে জানবো। এখানে হচ্ছে রুট একদম রাইটিংটা আমাদের যে ওয়ার্ড ফাইলে আমরা লিখি সেটা। এরপরে দেখেন সে প্রথমে কি করেছে, ওই হেডিং এর নিচে এসে কিছুটা ইন্ট্রোডাকশন এভাবে লিখেছে। ইন্ট্রোডাকশন লিখার পরেই এরপরে এটা আবার দেখবেন সাব হেডিং, যেটা কোডিং এর আমরা বুঝবো, কারণ এটা H1 থাকে হেডিংটা। এরপর এটাকে যদি আমরা এভাবে কোডিং করে দেখি, এটা আমরা দেখবো H2 এর মধ্যে আছে। এই যে H2 মানে সাব হেডিং যেটাকে বলে, থাকে না যে একটা আর্টিকেলের নিউজ পেপারের প্রথমে একটা হেডিং থাকে, এরপরে আর পার্ট বাই পার্ট করার জন্য সাব হেডিং ইউজ করা হয়। যে টপ 6 6টা নিয়ে লিখবে। তো এর মধ্যে ধরেন সে যে 1 নাম্বারটা নিয়ে শুরু করলে, এখানে হয়তো সে নাম্বার দেয় নাই, এভাবে নিয়ে এই যে প্রথমটা নিয়ে কথা বলতেছে, প্রথমটা নিয়ে কথা বলতে বলতে এরপরে চেক প্রাইস এভাবে দিয়েছে। 2 নাম্বারটা দেখেন এখানে কোনো প্রোজ এন্ড কনস নাই। তো আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, প্রোজ এন্ড কনস দিয়ে লিখতে পারেন। অনেকেই ফিচার টিচার এই সেই লিখে, ওরা দেখেন ডিরেক্ট এভাবে লিখতেছে। তো এভাবে এখানে ধরেন শেষ হয়ে গেল। এখান থেকে হাউ টু শার্পেন এ ফিলেট নাইফ, মানে কিভাবে একটা ফিলেট নাইফ গুলোকে একটু শার্প করবেন সেটা একটু দেখাচ্ছে, যেহেতু এটা এটার সাথে রিলেটেড। সারপ্রাইজ ইউজিং এ ইলেকট্রিক শার্পনার, ওকে, একটু ইলেকট্রিক শার্পনার নিয়ে, ইউজ এ শার্পনিং রড, ওকে, সেই নিয়ে ধরেন কিছু কমন কথা, হাউ টু পিক ফিলেট নাইফ শার্পনার, কিভাবে একটা ভালো পিক করবেন, এফএকিউ কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, কনক্লুশন দিয়ে তারা কন্টেন্ট রাইটিংটাকে এটাকে শেষ করে দিচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে মূলত আমরা রাইটিং এর প্রথমে কিছু প্যাটার্ন গুলো দেখলাম, যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটু পছন্দ করতে হবে যে আসলে আমরা কোন বেজে লিখতে চাই। আর এক একটা সাইট যেমন এক্সাম্পল এক এক ভাবে লিখে, বা আমরা লিখি, এই যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম আমরা সেগুলো নিয়েই একটু দেখতেছি যে আমাদের কেমন হওয়া উচিত। আমরা ধর এই যে এটাতে যাই বা এটাতে যাই, এখানে বেশ শেপ নাই, পান্ডাল $100, আগে আমরা এভাবে বলে নিচ্ছি, এরপরে আমরা সেই সাথে আমাদের ফাইল টাইল গুলো ওপেন করে আমরা সেগুলো নিয়েও কথা বলবো। তবে আগে আমরা রাইটিং এর যে স্ট্রাকচার গুলো কেমন হয় সেই জিনিসটা দেখতেছি। আচ্ছা, ওকে, তো এটা নিয়েও আমরা কথা বলবো, আরো অনেক জিনিস আছে, অনেক ইম্পর্টেন্ট ক্লাস আজকে একটা। তো দেখেন এখানে হচ্ছে বেস্ট ফিলেট নাইফ আন্ডার $100 আওয়ার টপ পিক্স অফ 2020, এভাবে ধরেন একটা হেডিং দিল। হেডিং দেওয়ার পরে সে মূলত এখান থেকে কি করলো, স্টার্ট করেছে ইন্ট্রোডাকশন দিতে, এরপরে যে সাব হেডিং, ওকে, 9টা বেস্ট আপনার এটা নিয়ে কথা বলা হবে। 1 নাম্বারটা দিল, সেটা নিয়ে কথা বলা হচ্ছে, একটু কথা বললেই তার প্রোজ এন্ড কনস, ভালো দিক খারাপ দিক। 2 নাম্বারটা সেটা নিয়ে একটু কথা বলে প্রোজ এন্ড কনস। 3 নাম্বারটা দেখেন এক একটা স্টাইল আপনাকে চুজ করতে হবে, আপনি কোন স্টাইলটা ফলো করে লিখবেন। দেখেন আপনি যদি 10টা প্রোডাক্ট নিয়ে লিখেন কোনো সমস্যা নাই, আপনি প্রথমে হেডিং দিলেন, কিছুটা ইন্ট্রোডাকশন লিখলেন গতানুগতিক, এরপরে আপনি একটা সাব হেডিং দিলেন, এর নিচে একটা একটা করে আসলো, সেটা নিয়ে ধরেন আপনি কিছু কথা বললেন, কমন কথা, আর প্রোজ এন্ড কনস লিখলেন, প্রোজ এন্ড কনস। দেখেন এভাবে লিখে গেছে, লাস্টে গিয়ে সে কি করেছে, কনক্লুশন করে দিছে, শেষ। এবং সে কিন্তু টপে আছে, এখানে এফএকিউ টিউব কোনো কিছু দেয় নাই। আবার এখানে যদি দেখি, এখানে হেডিং আছে, কিছুটা ইন্ট্রোডাকশন লিখে এরপরে সাব হেডিং দিয়েছে। সাব হেডিং দেওয়ার পরে সে ধরেন ওই যে প্রোডাক্টের জন্য একটা টেবিল এটা করেছে, করার পরে এরপরে 1 নাম্বার প্রোডাক্টে এসেছে, সেটা নিয়ে দেখেন বেস্ট ভ্যালু, মানে কিছু কথা বলছে,
বেস্ট ওভারঅল একটা টপিকস নিয়ে বলেছে, এরপর প্রোজ এন্ড কনস, আবার 2 নাম্বারটা নিয়ে এই যে কিছু কথা বলে দেখেন প্রোজ এন্ড কনস, এরকম প্রতিটাই আসলে এরকম। তো আমরা এখন যদি যাই তাহলে ধরেন আমরা চুজ করলাম যে আমরা এইভাবেই লিখবো, ওকে, তাহলে দেখেন আপনি কিন্তু একটা পছন্দ করে ফেললেন, বা আপনি এরকম দেখে আরো অনেকগুলো থেকে আপনার মতো করে একটা কি করতে পারবেন, চয়েস করতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমরা আরো যে বিষয়গুলো করতে পারি সেটা হচ্ছে, আর যদি আপনার ইনফরমেটিভ টপিকস নিয়ে লিখেন তাহলেও তো আপনাকে ইনফরমেটিভ টপিকস নিয়ে আপনি শুধু গতানুগতিক ওইখানে লিখে দিতে পারেন যে এক্সাম্পল কিভাবে সে ওই কাজটা করতে পারে বা এটা। তো এই জন্য আসলে কন্টেন্ট গুলো সবার আগে আমাদেরকে ফলো করতে হবে, স্ট্রাকচার গুলো মাথা দিয়ে ফলো করতে হবে, তাহলে আমরা অনেকটা আইডিয়া বুঝে যাব। আচ্ছা, ওকে, সো যাই হোক, এরপরে আমরা হচ্ছে আসি আমাদের এই অপশনটাতে। এটা হচ্ছে গ্রেট আর্টিকেল ফিচার্স, বলা হচ্ছে যে একটা আর্টিকেল লেখার সময় আমাদের কি কি বিষয়গুলো একটু ফলো করা উচিত, বা কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত, বা আমাদের কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলোর প্রতিফলন ঘটানো উচিত। তো প্রথম হচ্ছে আস্ক কোশ্চেন্স, এটা বলতে মানে ওই ভিতরে গিয়ে আমাদের যদি লিখতে গিয়ে কোনো কোশ্চেন্স হয়ে যায়, শুরুতে যেমন আমরা শুরু করতেছি কোনো একটা কোশ্চেন্স দিয়ে, যে আপনি কি একটা বেস্ট নাইফ, ফিলেট নাইফ শার্পনার খুঁজতেছেন, আচ্ছা আপনি একা নয় আমরাও আছি এখানে, ওই যে ওইভাবে করে যেটা শুরু করতে হবে, এরকম আপনি কোনো কোশ্চেন্স বোধক টপিকস দিয়ে শুরু করতে পারেন, বা আপনার মতো করে ওই প্রোডাক্ট নিয়ে কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা দিয়ে শুরু করতে পারেন। ওকে, এরপরে ইউজ বুলেট পয়েন্টস, মানে ইম্পর্টেন্ট কথাবার্তা গুলোকে আপনি একটু বুলেট পয়েন্ট দিতে পারেন, যেমন ওই যে প্রোজ এন্ড কনস, ভালো দিক খারাপ দিকগুলো বুলেট পয়েন্ট, এটা গোল চিহ্ন বা নাম্বার দিয়ে এভাবে ধরেন হাইলাইট করে করে লেখা হচ্ছে, তো সেগুলো হচ্ছে কি বলা হচ্ছে ইউজ বুলেট পয়েন্টস। আমরা এদেরকে যদি দেখি মানে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তাকে যেমন এই যে বুলেট পয়েন্ট দ্বারা অনেক জায়গায় ইয়ে করা হচ্ছে। আমরা যদি চাই ধরেন এখানে ইম্পর্টেন্ট কথাবার্তাকে যে বুলেট পয়েন্ট দিয়ে সে করতেছে, বা অনেকেই প্লাগ ইন দিয়ে ওই যে এভাবে ইয়ে টিয়ে করে দিয়েছে, সেটা অনেকটা সাদা মাটার মতো, দেখেন এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা গুলোকে সে লিখেছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে আমরা আসি, আমরা হচ্ছে এদিকে আসলাম আমাদের আবার ইয়েটাতে, ইম্পর্টেন্ট কথাবার্তা গুলোকে আমরা একটু বুলেট পয়েন্ট দিলাম, এতে রিডাররা খুব ইজিলি বিষয়টা পড়তে পারবে। এরপর ইউজ অ্যাক্টিভ ভয়েস, বলা হচ্ছে কি ইউজ অ্যাক্টিভ ভয়েস। ইউজ অ্যাক্টিভ ভয়েস বলতে আসলে আমরা জানি যে রাইটিং এর ক্ষেত্রে বা সেন্টেন্স এর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দুই টাইপের আছে। আমরা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স গুলোকে আমরা অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করব, আমরা প্যাসিভ ভয়েসে কম যাব, একান্তই যখন দরকার কোনো কিছু বোঝানোর জন্য তখন। মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স গুলোকে গুগল রাইটিং এ বেশি প্রায়োরিটি দেয়। তো আমরা চেষ্টা করবো আমাদের হেডিং গুলোকে, মানে আমাদের লেখাগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রাখতে। এরপরে এলিমেন্ট হুইচেল ওয়ার্ড লাইক জেনারেল এন্ড মোস্ট, মানে কিছু কমন কথাবার্তা আছে যেমন এগুলোকে হুইচেল ওয়ার্ড বলে, যেমন ধরেন বাট হোয়াই, জেনারেলি, মোস্ট, মানে অনেকেই আছে না কথা বলতে বলতে ধরেন এক লাইন কথা বলে আর বাট হোয়াই বলে, বা অনেকে ওই যে বাংলাতেও এমন করে যে একটু কথা বলার পরেই বলতে বলে যে বুঝতে পারছেন, আবার একটু বলেই বলে বুঝতে পারছেন, মানে ওই কথাটা ধরেন দরকার নাই তারপরেও সে বারবার কি করে রিপিট করে, তো এটাকে মূলত হুইচেল ওয়ার্ড বলা হয়। তো আমরা যেন এই কাজটা না করি আমাদের রাইটিং এ, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো যেটা আমরা যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে এই টাইপের হুইচেল ওয়ার্ড ব্যবহার করব না, যে যেগুলো দরকার নাই বাট বারবার রিপিট করা, এতে রিডাররা বিরক্ত হয়। এরপর ইউজ আই উই অ্যান্ড ইউ, মানে আমরা আমাদের রাইটিং এর মধ্যে আমি তুমি সে বা এরকম ইয়ে ইউজ করলে যেটা হয় মনে হবে যে রাইটার ডিরেক্ট আপনার জন্যই লিখেছে। আমরা যখন অনেক আর্টিকেল পড়ি মনে হয় যে এটা মেবি আমার জন্যই লিখেছে, কারণ এভাবে সম্বোধন করার কারণে ইন্টারেকশনটা আরো বাড়ে। এরপর ইউজ এক্সাম্পল, কোন জিনিস লিখতে গেলে আমরা যদি মনে করি যে না এটা বোঝাতে আমরা সক্ষম হই নাই বা সে হয়তো বুঝতে পারে নাই, তখন আমরা কিছু এক্সাম্পল ইউজ করতে পারি।
এতে রিডাররা আরো ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারে। আমরা যেমন ক্লাসের মধ্যে এক্সাম্পল ইউজ করলে হয়তো সেটাতে আরেকটু সবাই ভালো বুঝতে পারেন, সেভাবে আর কি। এরপরে বলা হচ্ছে ইউজ শর্ট সেন্টেন্স। মানে অনেকের ধারণা যে রাইটিং করতে গেলে মেবি অনেক জটিল কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে, অনেক লং লং সেন্টেন্স লিখতে হবে, কিন্তু বিষয়টা কিন্তু তেমনটা না। বিষয়টা হচ্ছে দেখেন এমন, বিষয়টা হচ্ছে যে আমরা উল্টা শর্ট সেন্টেন্স মানে একটা জিনিসকে অনেক বড় করে পেঁচায়েও, অনেক একটা জিনিসকে ধর কয়েক লাইনকে একসাথে লিখেও জটিল করা যায়, বাট সেটা না করে আমরা এই যে এভাবে দেখেন শর্ট সেন্টেন্সের মধ্যে আমাদের কাজগুলোকে শেষ করার চেষ্টা করব। বা শেষ করা যাচ্ছিল না জন্য ধরেন একটা কমা দিয়েছে, দেখেন এখানে শর্ট, মানে আমরা চেষ্টা করবো এরকম শর্ট সেন্টেন্স এভাবেই করতে। অনেকেই দেখবেন একটা সেন্টেন্স এরকম এক প্যারা লিখে ফেলে। তো এইটা না করে আমরা শর্ট সেন্টেন্সের মধ্যে এগুলোকে শেষ করার চেষ্টা করবে, এতে রিডাররা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারে। কারণ রাইটিং এ আসলে আপনার হচ্ছে রিডাবিলিটি নামক একটা বিষয় আছে। রিডাবিলিটি হচ্ছে সেটা পড়ে রিডাররা বুঝতে পারে কিনা। তো আপনি যদি এমন ভাবে লিখেন যে ওইটা লিখে পড়ে বোঝাই যায় না, অনেক হার্ড, তাহলে কিন্তু আসলে ওইটা রিডাবিলিটি হয় না। তো এটা ভাবার দরকার নাই যে ইংলিশে লিখতে হলে খুব জটিল কঠিন ভাবে লিখতে হবে, না, আপনি সহজ সাবলীল ভাবে লিখেন যেটা সবাই বুঝতে পারে। যেমন বাংলা লেখাতেও ধরেন অনেক কঠিন করে কেউ লিখলে কিন্তু আমরা বাংলাদেশি হলেও সেটা পড়ে আমরা ওইভাবে মজা পাই না, বাট অনেকগুলো জিনিস আছে যে খুব ইজিলি পড়া যায়। তো এগুলো কিন্তু আরো সবাই পড়তে চায়, কারণ সহজেই তাকালেই পড়ে ফেলানো যায়। ওকে, এরপর ইউজ লিঙ্কিং ওয়ার্ড, মেজর, সাইন, পোস্ট, পারপাস, অথর, সেন্স, স্ট্রাকচার, এগুলো নিয়ে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ইউজ লিঙ্কিং ওয়ার্ড, মেজর, সাইন, পোস্ট, মানে আমরা হয়তো কোনো কিছু লিখতে গেলে অনেক সময় লিঙ্ক আপ থাকে, যে ধরেন এটার সাথে এটার সামঞ্জস্য করানো, যে ওই যে 1 নাম্বার 2 নাম্বার প্রোডাক্ট বা একটার পরে আবার প্রোজ এন্ড কনস, এগুলোকে একটার পর একটা, এগুলোকে লিঙ্ক আপ গুলো বলে। বা স্ট্রাকচার দাঁড় করানো শুরুতে, যে আমি কিভাবে লিখবো, আমার লেখার ফরম্যাটটা কেমন হবে, আমি কি প্রথম হেডিং লিখবো, এরপরে এটা লিখবো, এরপরে সেটার প্রোজ এন্ড কনস নিয়ে কথা বলবো, আবার 2 নাম্বার প্রোডাক্টটাতে চলে যাব। এবং এখানে দেখেন, এখানে কিন্তু আন্দাজে লেখা হচ্ছে না, প্রতিটারই প্রোজ এন্ড কনস যদি খেয়াল করেন দেখবেন 4টা কনস থাকবে একটা। আবার এখানেও ধরেন 2 প্যারাতে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট, আপনি দ্বিতীয়তে যান এখানেও দেখবেন যে ওই কাছাকাছি হতে পারে যে 1 লাইন 2 লাইন বেশি হয়তো ক্ষেত্র বিশেষ করা যাচ্ছে না, কিন্তু এই কাছাকাছি রাখার চেষ্টা করা হয়। দেখেন এখানেও কিন্তু 4টা, এখানে কিন্তু একটা। ওকে, এরপরেও দেখেন এখানেও সেম, এখানেও আপনার কি করা হচ্ছে, এই যে দেখেন এইগুলো লিখে এখানেও ওই রকম, মানে খুব বেশি কম বেশি করা হচ্ছে না, কারণ এটা দেখতে যেন সুন্দর লাগে। এগুলো কিন্তু আগে থেকেই প্রিপেয়ার থাকে যে কোনটা নিয়ে কতটুকু কিভাবে বলা হবে, এই জন্য। আচ্ছা, তো ধরেন আমরা হচ্ছে এভাবে এটা বলা হচ্ছিল। এরপরে ইউজ গ্রাফিক, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও, মানে আমরা চেষ্টা করবো আমাদের কন্টেন্টের মধ্যে অন্তত কিছু হচ্ছে ইমেজ ভিডিও এগুলো দিতে। যেমন হচ্ছে যে এখানে ইমেজ ধরেন ইউজ করা হয়েছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে, ধরেন ইমেজ বা উপরে একটা ইমেজ আছে, বা এই যে এই ইমেজ, বা অনেক সময় আমরা ভিডিও দিয়ে থাকি। দেখবেন কিভাবে, এই যে এক্সাম্পল আমরা যদি এদিকে আসি লেখার সময় ধরেন এই যে ভিডিও দেওয়া হচ্ছে, অন্য কোনো ভিডিও নিয়েও আমরা এমবেড করে দিতে পারবো, সেটা কিভাবে দিতে হয় এগুলো আমরা দেখবো। তো আমরা আবার অনেক সময় এই যে ইমেজ টিমেজ দেওয়া হচ্ছে, অনেক সময় আমরা চার্ট ডায়াগ্রাম দেই। চার্ট ডায়াগ্রাম ধরেন এক্সাম্পল আমরা দিলাম হচ্ছে বেস্ট, কিছু একটা লিখলাম আমরা। হ্যাঁ, লিখার পরে ধরেন আমরা এদিকে আসলাম, এই যে একটা কন্টেন্টে গেলাম একদম টপের দিকে আছে। দেখেন এখানে এই যে ইমেজ টিমেজ, তারপরে প্রোজ এন্ড কনস, এইগুলো যে এই স্টাইলে লেখা হচ্ছে। এখানে আমরা যদি আসি, এই যে ভিডিও দেওয়া হয়েছে দেখেন। আর এই যে এইটাকে বলা হয় ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক কি? ইনফোগ্রাফিক হচ্ছে এক্সাম্পল গ্রাফিক্যালি কোনো ইনফরমেশন দেওয়া।
মানে ইমেজের মাধ্যমে কিছু কথা লিখে যে ইনফরমেশন দেয়া সেটাকে ইনফোগ্রাফিক বলা হয়। ওকে, দেখেন এই যে ইনফোগ্রাফিক, মানে এইটা ভার্সেস এইটা, মানে কোন কাপ হলে কি সুবিধা বা কি, এই বিষয়গুলো হয়তো এখানে দেখাচ্ছে। ওকে, সো দেখেন আমরা যেটা করব ইনফোগ্রাফিক গুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এরপরে আবারও যাই। মানে এগুলো দিলে আসলে কন্টেন্টটা আরো খুবই আসলে রিসোর্সফুল হয় এবং এটা গুগলও পছন্দ করে, এবং একজন ভিজিটর আসলেও যেখানে সুন্দর সুন্দর ওই রিলেটেড ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক থাকে, পড়তে না চাইলেও এটা দেখার জন্য হলেও কিছুটা টাইম আমাদের সাইটে ওয়েট করে, যেটা আমাদের সাইটের জন্য ভালো। এতে আমাদের উম, ইয়েটা বাড়ে, ডুয়েল টাইমটা বাড়ে, যে একজন ভিজিটর এসে আমাদের সাইটে বেশি টাইম স্পেন্ড করেছে। আবার কিছু সাইট আছে যে ভিজিটর আসা মাত্রই সাইট থেকে লিভ করে, মানে দ্রুত চলে যায়, সেই ক্ষেত্রে বাউন্স রেট বেড়ে যায়। তো সাইটের বাউন্স রেট বেড়ে যাওয়া বিষয়টা ঠিক না। আচ্ছা, যাই হোক এইগুলো। এরপরে টিচ ইউর রিডার সামথিং এডুকেশন অ্যান্ড ইন্সপায়ারিং। আমরা কিন্তু আসলে যে আর্টিকেল গুলো লিখি এটা এমনই হয়, আমরা তাদেরকে কোনো কিছু শেখাই। ইনফরমেটিভ টপিকস হলে, হাউ টু টাইপ টপিকস হলে তাদেরকে আমরা কিছু শেখাই, মানে এই যে এডুকেটিং, মানে তাদের কিছু শেখাই। অথবা এই যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস হলে আমরা কিন্তু তাদেরকে ওই জিনিসটা নিতে ইন্সপায়ার করি। তো এই বিষয়গুলো আমাদের কন্টেন্টের মধ্যে তো থাকে। এরপরে ইনফরমেটিভ এর ক্ষেত্রে যে হাউ টু টাইপের যে বলা হচ্ছে ক্রিয়েট হাউ টু পোস্ট আর ভিডিও, এটা ওই যে গুগল অ্যাডসেন্স বা এগুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আবার আমরা আমাদের এই সাইটেও প্রোডাক্টের পাশাপাশি কিছু ইনফরমেটিভও আমরা এভাবে দিতে পারি। এরপরে স্ট্রাকচার ইওর কন্টেন্ট, আমরা আমাদের কন্টেন্টটাকে স্ট্রাকচার দিতে পারি। স্ট্রাকচার ইওর কন্টেন্ট বলতে আমাদের কন্টেন্টটা একটু স্ট্রাকচার ওয়াইজ সুন্দর করে সাজিয়ে লেখা, টেল এই স্টোরি, আর যদি স্টোরি টাইপের কোনো বিষয় টিষয়ের ভিতরে আসে আমরা করতে পারি। তো প্রথম হচ্ছে আমাদের এটা বেসিক বিষয়গুলো গেল, যে আমরা কিভাবে আমাদের কন্টেন্টটার মধ্যে কি কি রাখা উচিত, কি কি রাখা উচিত না। শুরুতে আমরা স্ট্রাকচারটা নিয়ে কথা বলেছি। এরপরে আমরা সেকেন্ড অপশনে চলে যাব। সেকেন্ড অপশন না বলতে মূলত এটা হচ্ছে যে লেখার আগে আমরা আরো বেশ কিছু বিষয়ে মাথায় রাখতে পারি। সেটা কি কি? যেমন বলা হচ্ছে থিংস টু কনসিডার বিফোর রাইটিং, মানে এগুলো তো আছেই, পাশাপাশি আরো কিছু বিষয়, যেমন আমরা কোন জেন্ডারের জন্য, যদি কোনো স্পেসিফিক জেন্ডারের জন্য কোনো প্রোডাক্ট হয় লিখি, তখন সেই বিষয়টা মাথায় রাখতে হবে। অডিয়েন্সের এজ এর বিষয়টা, কারণ ধরেন যদি আপনি ইয়াংদের জন্য লিখেন, ইয়াংরা এক টাইপের জিনিস পছন্দ করে, ধরেন ছাতা হলে ইয়াংরা হয়তো এক টাইপের ছাতা, কালারফুল এই সেই, বা সাইকেল হলে সেম ভাবে ধরেন রেঞ্জার সাইকেল এই সেই, এগুলো বেশি পছন্দ করবে। আবার আপনি যদি এমন কোন এজের জন্য লিখেন যাদের বয়স বেশি, তারা আবার দেখবেন ফনিক সাইকেল বা এগুলো যেগুলো লংজিভিটি বেশি উম, বা কমফোর্টেবল সেইগুলো নিবে। তো এখানে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। অডিয়েন্স লোকেশন, লোকেশন হচ্ছে সে কোথায়, সে কি শীত প্রধান দেশে, কি গ্রীষ্মকালীন প্রধান দেশে, দেখবেন যে এই বিষয়গুলো কিছুটা ভ্যারি করে। অডিয়েন্স ইকোনমিক কন্ডিশন, যখন তারা সার্চ দেয়, এক্সাম্পল আপনি এমন কিওয়ার্ড নিয়ে লিখতেছেন যে বেস্ট লাক্সারিয়াস কার, তখন কিন্তু আপনাকে প্রাইজের বিষয়টা ভুলে যেতে হবে, বুঝতে হবে যে সব থেকে ফিচার বা লাক্সারিয়াস কোডগুলো। আবার কেউ সার্চ দিল যে বেস্ট ওই যে শেপ নেই পান্ডার $100, তখন আপনাকে ওই $100 নিচের মধ্যে যেগুলো ভালো সেগুলো নিয়ে কম্পেয়ার করতে হবে। অনেক বেস্ট $500 চাকু এগুলো নিয়ে বলার কোনো মানে নাই। বা যেখানে হচ্ছে আপনার বেস্ট চিপেস্ট কার, তখন আপনাকে চেষ্টা করতে হবে সব থেকে কম দামি যেগুলো আছে সেগুলো নিয়ে লিখতে। স্যার, আমি একটু জি কথা বলেন। বলবো। জি। হ্যাঁ, আমি আপনার কথা মতো একটা ফেসবুকে অ্যাড এর জন্য একটা গিগ ওপেন করছিলাম, আমাকে বায়ার নক করছে রাতে, একটু দেখবেন? আচ্ছা, ওকে, জি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার স্ক্রিনটা, করি। আচ্ছা স্ক্রিনটা দেন, আমি অফ করে নেই তারপরে শেয়ার করে দেন। আচ্ছা, শেয়ার করেন, জি। আচ্ছা হ্যাঁ, সবাই যেটা করেন, আপনারা এই কাজটা করেন, প্রত্যেকেই আপনারা গিগ টিক এগুলোকে রেডি করেন। স্যার, দেখা যাচ্ছে?
হ্যাঁ জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা কি ক্লায়েন্ট লিখছে? জি জি। আচ্ছা, ইউএস এর ক্লায়েন্ট, হ্যাঁ ভালো। ওকে, লিখছে hey there are the details of the Facebook marketing project I am working. একটা মিনিট লাইনে থাকেন। আচ্ছা ওকে, তো আমরা যেখানে হ্যাঁ ছিলাম, যে আপনার, আচ্ছা এখানে কি বলছে, details of- I don't have Facebook business profile with ad account. You need to use yours. Okay, বুঝতে পারছি। I'm already have the advertisement. You have the advertisement. Just need you to target different people who work different companies, people who work at Comcast. আচ্ছা ওকে, আপনি কি এখনো রিপ্লাই দেন নাই? না, এটা আমি রাত্রে করছিলাম কিন্তু আচ্ছা হ্যাঁ, ফোন টোনে আপনারা হচ্ছে করে রাখবেন, এটা চেষ্টা করবেন যত দ্রুত আসলে রিপ্লাই দেওয়া যায় তত দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ফোনে হচ্ছে ওই অ্যাপস গুলো নিয়ে রাখবেন, ফাইবারের অ্যাপস আছে। আচ্ছা আপনি এখানে হ্যাঁ করেন, লিখেন যে হাই দেয়ার। লেখেন হাই দেয়ার, আই আন্ডারস্টুড অ্যাবাউট ইউর জব রিকোয়ারমেন্ট। about your job requirement বা I understood your job requirement, এটাও দিতে পারেন। ওকে দেন, আই আন্ডারস্টুড কমা অ্যাবাউট। দিয়ে লেখেন, হ্যাঁ কমা দিয়ে রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস এস হবে মেবি, এখানে হ্যাঁ এস দিলে ভালো হবে, রিকোয়ারমেন্টস কমা দিয়ে উইথ ফেসবুক মার্কেটিং। ওকে, লিখে দেন উইথ ফেসবুক মার্কেটিং। আর ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত পারা যায় আপনার রিপ্লাই দিবেন উইথ ফেসবুক মার্কেটিং। ওকে, I can skyrocket your business. ক্যান স্ক্যান। Skyrocket, sky আকাশ, আমি জাস্ট একটা স্কাই আর ও সি কে টি, মানে একটু মানে এটা মানে এমন যে তাকে একটু ফোর্স দেয়া যে হ্যাঁ আমি সেই লেভেলের একটা কাজ করে দিতে পারবো ফেসবুক মার্কেটিং এর, এইরকম মিন করে। আচ্ছা, আই ক্যান স্কাই রকেট ইউর বিজনেস। ওকে, এরপরে আপনি লিখতে পারেন, এরপরে হচ্ছে ওকে কমা দিয়ে ফুল স্টপ দিয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন। এরপরে ইউ ক্যান হায়ার মি স্পেস দিয়ে লিখতে পারেন, বা ইউ ক্যান অর্ডার মি।
ওকে, এবার ফুল স্টপ দিয়ে লাস্টে এসে রিগার্ডস লিখে দিতে পারেন বা থ্যাংক ইউ লিখে দিতে পারেন নিচে, বা এখানে থ্যাংক ইউ লিখে পাঠিয়ে দেন, সেন্ড করে দেন। আর যেটা করবেন, সবাই বায়ার মেসেজ দিলে যত দ্রুত পারেন ও লাইনে থাকতে থাকতে মেসেজ পাঠানোর পরপরই, এই জন্য আপনাদের অনেক অনলাইনে থাকতে হবে। থ্যাংক ইউ লিখে পাঠিয়ে দেন, সেন্ডে ক্লিক করেন। ওকে, আচ্ছা আপনার ওই গিগটা কোনটাতে দেখি সেই গিগটা। আচ্ছা, ওই যে মেসেজের ওইখানে দেখেন তো, মেসেজে আবার ক্লিক করেন, আর কেউ মেসেজ টেসেজ দিয়েছে কিনা সবসময় চেক করবেন। এই যে মেসেজের উপরে একটা লাল টাইপের বোতামের মতো দেখাচ্ছে না, হ্যাঁ এখানে এই যে নোটিফিকেশনে কি কি আসছিল, আচ্ছা চেক ইউর, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। আপনাদের যাদের এই যে এই টাইপের আসবে এখানে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করেন। W9 ফর্ম, মানে ট্যাক্সের ফর্ম, হ্যাঁ এখানে ক্লিক করেন। দিছি, ক্লিক দিছি, যাচ্ছে না, ওখানে ওপেন হচ্ছে না। তাহলে ওই W9 এর ওইখানে ক্লিক করেন তো, W9, হ্যাঁ এটা আমি ইয়ে করছিলাম, ইউএসএ চাইছিলাম, আমি দিছিলাম না। আপনি, আচ্ছা বুঝতে পারছি, আই এম নট, তাহলে তো এটা কমপ্লিট করছেন, সমস্যা নেই, এই জন্য যাচ্ছে না। আচ্ছা, ওকে, আমার আপনার দিকটা একটু প্রোফাইল, দেখাই। ওকে। তো সবাই যেটা করবেন আসলে, মেসেজ দিলে সাথে সাথে, কারণ মেসেজ সাথে সাথে দিলে ওইভাবে কথা বললে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এত পরে রিপ্লাই দিলে দেখা যায় ও তো আর এতক্ষণ বসে থাকে না, অন্য কারোর সাথে হয়তো কথা বলে নিয়ে নেয়। আপনার ওই ক্লাসের পরের দিন বিজ্ঞাপন নিয়ে একটা গিগ খুলছিলাম, 342টা ইমপ্রেশন, 5টা ক্লিক। বুঝতে পারছি, ওকে, হ্যাঁ এটা ভালো। তো এভাবে করে ইয়ে করবেন, জি। আর আমার ফার্স্ট গিগটার অবস্থা খুব খারাপ, কোনো ক্লিক নাই। বুঝতে পারছি। ওকে, এরকম ভালো টপিকস লিখে গিগ টিক তৈরি করতে হবে। যাই হোক, তো আমরা ক্লাসের দিকে যাই, রিপ্লাই দিলে জানায়েন। আচ্ছা, ওকে, স্টপ করে দেন, জি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি আবারও দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, ওকে। এরপরে আমরা যেখানে ছিলাম, যে আমরা এদিকে এসে কথা বলতেছিলাম যে আমাদের আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে অডিয়েন্সদের ইকোনমিক কন্ডিশন এগুলো দেখতে হবে ওভাবে। অডিয়েন্স মেন্টাল কন্ডিশন, মেন্টাল বলতে তারা যখন সার্চ দিচ্ছে তখনই আমরা বুঝি যে সে আসলে কি চাচ্ছে, কি টাইপের অডিয়েন্সের ডিমান্ড। এটাও আসলে মূলত এগুলো কিওয়ার্ড রিসার্চ করলে, কিওয়ার্ডের দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে এগুলো ডিমান্ড, এগুলো কি কি। তো এটা নিয়েও একটু মনে করা যে আমরা এই বিষয়গুলো লেখার সময় মাথায় রাখবো। এরপরে যে বিষয়টা গুলো ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে ধরেন আমাদের রাইটিং কে এবার একটু কি করব, স্ট্রাকচার এর মধ্যে দিব। স্ট্রাকচার কেমন এটা পরে, এটা আসলে অন্য জিনিস। ধরেন এখানে আমরা যেটা করব, যে আপনি ধরেন 1000 ওয়ার্ডের এক্সাম্পল কন্টেন্ট লিখবেন, বা 1500 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের। তো এখন 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে গেলে অনেকেই আমরা ওই যে আগে হচ্ছে স্কুলে যেটা করতাম, যে ওই কোশ্চেন্স এর আনসারটা অনেক ভালো পারি জন্য ইন্ট্রোডাকশনেই লিখতে গিয়ে এত বেশি লিখে ফেলেছি যে মাঝখানে বা লাস্টের দিকে ফাইনাল পোর্শন গুলো বা কনক্লুশনে হাত দেওয়ার মতো আর সময় হয়ে ওঠে নাই। তো এই ভুলগুলো না করে রাইটিং এ আমরা যদি 1000 ওয়ার্ড নিয়ে লিখি, সর্বোচ্চ 10%, মানে 100 ওয়ার্ড লিখবো আমরা ইন্ট্রোডাকশনে, আর 100 ওয়ার্ড ধরেন সর্বোচ্চ আমরা রাখতে পারি কনক্লুশনের জন্য। বাকিগুলো ওই যে মাঝখানে যে প্রোডাক্টের আপনার কি প্রোজ এন্ড কনস, এগুলো নিয়ে ওইভাবে স্ট্রাকচার করে সবগুলো মিডিলে লিখতে হবে। তো আমরা এভাবে আসলে আমাদের রাইটিং এর শুরুতেই আমরা এভাবে একটা স্ট্রাকচার দাঁড় করে নিব। এতে আমরা সবগুলো বিষয়ে টাচ করতে পারবো, বা লেখার শুরুতে বা মাঝখানেও আমরা এইভাবে করে একটা স্ট্রাকচার করে নিব যে আমরা কোথায় কত ওয়ার্ড লিখতে পারি। এরপরে আমাদের চলে আসবে কিওয়ার্ড ডেনসিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট। নাম হচ্ছে কি, কিওয়ার্ড ডেনসিটির বিষয় নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা হচ্ছে, আমরা এটা অনেক আগে দিয়ে, তো আমরা এই পর্যায়ে যেমন আমরা ম্যাক্সিমাম কিওয়ার্ড ডেনসিটিতে 0.25% টু 0.3%,
কিওয়ার্ড ডেনসিটি জিনিসটাকে আগে আমরা বলি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে, আমরা এদিকে যাদের ইয়েগুলোতে এসেছিলাম, এক্সাম্পল এইটা, বা এদিকে তো আমরা আরো বেশ কিছু কিওয়ার্ডে এসেছি, গেমিং মাউস বা এক্সাম্পল। ধরেন এইখানে আমরা আসি, এটা হচ্ছে টার্গেটেড কি, যে বেস্ট কুইলেট নাইফ শার্পনার। ওকে, এটা হচ্ছে তার কিওয়ার্ড। কিওয়ার্ড কন্ট্রোল এফ চেপে আমি যখন এখানে দিলাম, দেখেন তখন আমরা পেলাম যে মোটামুটি সে 6 জায়গাতে কি করেছে, ইউজ করেছে। এর মধ্যে কোথায় এটা আমরা বাদ দেই, তার মানে 5 জায়গায়। এটা হচ্ছে এমনি তার ওই যে এইটাকে বলা হয় আপনার এটাকে বলা হয় ব্রেড কাম। ব্রেড কাম হচ্ছে যে কোথায় থেকে কোথায়, হোম থেকে এসেছে, ব্লগ, ব্লগ থেকে এটা, এই টাইপের অ্যাফিলিয়েট ব্লগ সাইটে ব্রেড কাম না রাখলেও চলে। এটা তার সাইটের অভ্যন্তরীণ স্ট্রাকচারের বিষয়গুলো। মূলত কিওয়ার্ডটা একবার ধরেন আমরা এই যে এর মধ্যেও কিন্তু একবার আছে আসলে, যেটা পারমালিঙ্কের মধ্যে। এরপরে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে যেমন এইটা মূলত একবার হেডিং এর মধ্যে রাখছে সে, এরপর দেখবেন ইন্ট্রোডাকশনের দিকে মানে শুরুর দিকে একবার রাখবে। ওকে, এরপরে হচ্ছে সাব হেডিং এ মূলত বেস্ট কথাটা শুধু রাখে নাই ওভাবে, বা কনক্লুশনের দিকে দেখবেন লাস্টে একবার থাকবে, এই যে কনক্লুশনের দিকে একবার আছে। ওকে, এটা আমি কিভাবে আগে আগে বলে দিতে পারতেছি, কারণ এইগুলো হচ্ছে একটা রাইটিং এর আপনার ধরেন এক্সাম্পল, যে কোনো টপিকসেই আমরা যে কাজটা করব, একটা আর্টিকেলের মধ্যে ইচ্ছা মতো অনেকবার কিওয়ার্ড আমরা রাখবো না। আমরা যদি 1000 বা এরকম আরো বেশি ওয়ার্ডের লিখি, আমরা চেষ্টা করব 1000 ওয়ার্ডস এর উপরে আর্টিকেলটা চলে গেলেই ম্যাক্সিমাম 0.3% আমরা কিওয়ার্ড টাকে ইউজ করব, বা কিওয়ার্ড ডেনসিটি হবে ম্যাক্সিমাম 3%, 0.3%। 0.3% মানে কি, যে প্রতি 100 ওয়ার্ডে একবারও না, তার মানে প্রতি 300 ওয়ার্ডে ধরেন আমরা অ্যারাউন্ড একবার ইউজ করতে পারবো। তার মানে যদি আমাদের 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, তার মানে আমরা ধরেন 3 বার বা ম্যাক্সিমাম 4 বার ইউজ করতে পারবো। ওকে, এরপরে এভাবে যদি আরো বেশি হয়ে যায়, তো আশা করি এখানে বুঝতে পারছেন যে প্রতি আবার যদি এক্সাম্পল কন্টেন্টের স্ট্রাকচার আরো বড় হয়ে যায়, 1000 এর পরিবর্তে 2000 ওয়ার্ড হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, 2000 ওয়ার্ড হয়ে গেলে আমরা 0.25% যেটা আছে এটা ইউজ করতে পারি। এতে কি সুবিধা হবে, যে 2000 ওয়ার্ডের কন্টেন্টে মানে 400 ওয়ার্ডে একবার, 800 ওয়ার্ডে 2 বার, মানে 1600 ওয়ার্ডে আপনার হচ্ছে 4 বার, ওই যে 5 বার বা ম্যাক্সিমাম 6 বার ইউজ করতে পারবো 2000 ওয়ার্ডের কন্টেন্ট। যেমন ওই যে ওই সাইটটাতে গিয়ে দেখলেন যে 5 বার বা 6 বার সে হয়তো এখানে 2000 ওয়ার্ডের কন্টেন্ট আছে। তো আমরা এই ফর্মুলা গুলো মেনে আমাদের কিওয়ার্ড ডেনসিটির বিষয়টাকে মাথায় রাখবো, মানে ইচ্ছা মতো কিওয়ার্ড ডেন্স ইয়ে করা যাবে না। এবং সেটা কোন কিওয়ার্ড, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিং এ নিতে চাচ্ছি সেটা, অন্য ওয়ার্ড গুলো কতবার থাকলো ন্যাচারালি লেখার সময় সেটা আমাদের মাথায় না রাখলেও চলবে। বাট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এর থেকে বেশি রাখা যাবে না, কম রাখলে বরঞ্চ আপনি সেফ জোনে থাকবেন, কিন্তু অনেক বেশি রাখা যাবে না। দেখেন আমরা যদি এভাবে দেখি, দেখেন সে কিন্তু ইম্পর্টেন্ট হেডিং এ রেখেছে, তার এখানে আবার পার্মালিঙ্কের মধ্যে তো একবার আছেই, এদিকেও ধরেন এই যে রেখেছে শেপ নাইফ আন্ডার 100 ইউএসডি। ওকে, বা কনক্লুশনের দিকে একবার হয়তো থাকবে। ওকে, তো আমাদেরকে এই যে কনক্লুশনের দিকে, তো প্রথম কথা হচ্ছে আমরা কিওয়ার্ড ডেনসিটিটা বুঝলাম, যে কিওয়ার্ড ডেনসিটির বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের অনেক বেশি রাখবো না, আমরা এটার পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে আসলে রাখবো। এরপরে যে বিষয়টা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটির মাধ্যমে তো আমরা জানলাম যে হয়তো হ্যাঁ আমরা 2000 বা 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়তো ম্যাক্সিমাম 4 বার ইউজ করব,
বা 2000 ওয়ার্ডের কন্টেন্ট, এগুলো আমরা আরেকটু কমায় দিব, তখন 0.25%-এ চলে যাব, হয়তো 6 বার বা 7 বার 6 বার ধরে ইউজ করব। তো এই যে 6 বার আমরা আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটাকে ইউজ করব, তো এই যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে গুগলের বাইন্ডিংস আছে, এর বেশি ইউজ করলে আপনার প্রবলেম হবে সাইটের। আবার আমরা যে ইউজ করব এগুলো তো খুবই মূল্যবান, এগুলো আমরা একদম টার্গেটেড জায়গাতে বসাবো, যেন প্রতিটা কিওয়ার্ড আমরা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাতে বসাতে পারি। এই জন্য আমাদের বুঝতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে কি এরপরে কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়টা নিয়ে আমরা এই জন্য এবার আলোচনা করব। কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড প্লেসমেন্ট জিনিসটা কি? কিওয়ার্ড প্লেসমেন্ট হচ্ছে যে আমার হাতে যেহেতু ওই জিনিসের সংখ্যা কম, আমার হাতে যদি ধরেন এক্সাম্পল 5টা এক্সাম্পল কি থাকে, ধরেন গুলি থাকে, যে আমি ধরেন 5টা জায়গায় ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, বাট আমার রাস্তা হচ্ছে ধরেন 2 কিলোমিটার। 2 কিলোমিটারের মধ্যে আমি আগে থেকেই জানি যে এখানে ধরেন আমাকে অনেক ছোট বড় বিপদ আসবে, সো গুলিগুলো তখন ইউজ করব যখন হয়তো আমার জন্য সব থেকে বড় বড় বিপদ গুলো আসে। ছোটখাটো গুলোকে হাত দিয়ে বা অন্য কোনো ভাবে, ধরেন বন্দুক দিয়ে বাড়ি দিয়েই আমি কি করব, প্রতিহত করার চেষ্টা করব, মানে এইভাবে আর কি। তো প্লেসমেন্ট হচ্ছে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে এই কিওয়ার্ড গুলো রাখবো, মানে এই এক্সাক্ট ম্যাচ ওয়ার্ড গুলোকে। এই জন্য আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট, কারণ এটা তো চাইলেই আপনি আপনার ইচ্ছা মতো সব জায়গায় ইউজ করতে পারবেন না। এই জন্য আমরা দেখেন কিওয়ার্ড প্লেসমেন্টের শুরুতে আমরা যদি কোনো একটা ইমেজ দেখে নেই, কিছুটা আইডিয়া পাবো, এরপর আমরা ম্যানুয়ালি কথা বলবো। ধরেন আমরা হচ্ছে আচ্ছা, ধরেন শুরুতে আমরা এই ইমেজটা নিয়ে একটু কথা বলে নেই। এখানে প্লেসমেন্টের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে ইউআরএল, বলা হচ্ছে কিওয়ার্ড ইউজ ইন, কিওয়ার্ড কোথায় কোথায় ইউজ করব আমরা, মানে ওই যে কিওয়ার্ডটা নিয়ে আমরা আর্টিকেলটা লিখতেছি, সেই এক্সাক্ট কিওয়ার্ডটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেই বিষয়টা। ওকে, তো প্রথম হচ্ছে ইউআরএলস। প্রথম হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউআরএল এর মধ্যে আমরা এটাকে ইউজ করব কোন ইউআরএল, বা যেটাকে আমরা পার্মালিংক বলি, মানে একদম দেখবেন এই যে আমাদের ডোমেইনের পরে যে লিংকটা, প্রত্যেকেই দেখবেন যে এই কাজটা এখানে করে, এই যে দেখেন। এবং এক্সাক্ট ম্যাচ আমাদের কিওয়ার্ড যেটা, সেটাকে আমরা এইখানে এই যে ইউজ করব, বা আমরা আরো যেগুলো দেখলাম। ওকে, সো এই যে আমরা আমাদের ইউআরএল এর মধ্যে একবার মানে পার্মালিংক এর মধ্যে ইউজ করব, এবং যেটা কিওয়ার্ড সেটা দেখেন এখানে কিন্তু হেডিং অনেক বড়, কিন্তু হেডিং এর মধ্যে শুধুমাত্র কিওয়ার্ডটাকে রাখা হয়েছে, মানে ইউআরএল এর মধ্যে এত বড় আগে পিছেরটা এগুলো কিন্তু এমনিতেই টাইটেল লেখার জন্য এভাবে লেখা হয়েছে, বাট মূল কিওয়ার্ডটাকে এটার মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, তো আমরা একবার আমাদের ইউআরএল এর মধ্যে রাখবো, জানলাম। আমরা আমাদের যদি এদিকে ইমেজের মধ্যে যাই আবারও, এরপরে বলা হচ্ছে পেজের টাইটেল। পেজের টাইটেল যেটাকে আমরা কোডিং এর ভাষায় H1 বলি, বা অনেকেই মেটা টাইটেলও বলে, মানে যেভাবেই বলেন, পেজ টাইটেল বা হেডিং টাইটেল, মেটা টাইটেল বা মেটা হেডিং বা H1 ট্যাগ, যেটাই বলি না কেন, আমরা আমাদের এই যে হেডিং এর মধ্যেও কি করব, আমরা আমাদের কিওয়ার্ডটাকে রাখবো, এবং এটা অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমরা শুরুর দিকে রাখতে পারি এবং একসাথে থাকবে, এখানে এইটুকু থাকবে আবার পরেরটুকু ভেঙে আবার এদিকে আসবে, এমন না, একসাথে এবং শুরুর দিকে রাখার চেষ্টা করব। ওকে, তো আমরা এই বিষয়টাও আশা করি বুঝতে পারলাম।
এরপরে বলা হচ্ছে ইমেজ ফিলামেন্ট, মানে আমরা যদি কোনো ইমেজ ইউজ করি, ইমেজের মধ্যে যে অল্টা ট্যাগ বলা হয়, আমরা ইমেজ অল্টা ট্যাগ এর মধ্যেও এটাকে ইউজ করার চেষ্টা করব। যে এদিকে যদি আমাদের কোনো ইমেজ থাকতো, এখানে যেমন ইমেজ নাই, আমি যদি আমার সাইট যেটা বলেছিলাম যে এক্সাম্পল ধরেন নিনজা ভার্সেস অস্টার, এটাতে গেলাম, একদম আমার টপে আছি গুগলের, কারণ সেখানে আমি গেলাম, যাওয়ার পরেই দেখেন আচ্ছা, এগুলো কিন্তু এমনি আসলে আসছে কোনো কারণে। এখানে যে বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন নিনজা ভার্সেস অস্টা, আমাদের যে কিওয়ার্ড সেটাকে কিন্তু আমরা এখানে রেখেছি এবং এটা কিন্তু একদম গুগলের টপে আছে। দেখেন কিওয়ার্ডটাকে এভাবে রাখা যাচ্ছিল না, জন্য টেকনিক্যালি ক্লোন দিয়ে রাখা হয়েছে, পরে পরে একটু করে বলা হয়েছে, কারণ ওই যে কিওয়ার্ডটাকে আমরা হেডিং এর মধ্যে রাখবো একসাথে, এবং যতটা শুরুর দিকে রাখা যায় তত বেটার। দেখেন আমরা আমাদের এখানে কিন্তু সেভাবে করে রেখেছি। এরপরে হচ্ছে বলা হচ্ছিল, আমরা মাত্র যেটা বলতেছিলাম, এই যে কার্জন নিলে দেখেন ওই যে নিনজা ভার্সেস অস্টার কথাটা ভেসে উঠলো। এই যে ইমেজ দিলে সেটার মধ্যে ইমেজ অল্টা ট্যাগ করে দিব। তো এখানে সেটাই বলা হচ্ছিল যে আপনার ইমেজ ফিলামেন্ট, ফিলামেন্ট বলতে আসলে ওই যে রিনেম করতে গিয়ে যে ফিলামেন্ট সেটা, বা যেটাকে আবার এই যে ইমেজ অল্টা অ্যাট্রিবিউট বা ইমেজ অল্টা ট্যাগও বলা হয়, যেটা ওই যে কার্জার দিলেই ভেসে উঠলো। গুগল অনেক সময় ইমেজ বুঝতে পারে না, অ্যাট্রিবিউট দিলে সে ক্লিয়ার ধরতে পারে বিষয়গুলো। এরপরে বডি টেক্সট যদি আমাদের হাতে থাকে, বডির মধ্যে সরিয়ে দিতে পারি। পেজের এই H2 মানে H1 এর পরে একটা H2 এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি, মানে সাবহেডিং এর মধ্যে। এরপরে বোল্ড ইটালিক করে দিতে পারি দুই একটা অক্ষর। এরপরে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা একবার দিতে পারি, তবে মেটা ডেসক্রিপশনেরটা আর্টিকেলের সাথে ইনক্লুড আসবে না। এখন আমরা একটু ফ্রেশ করে বলি যে আপনারা কোথায় কোথায় কিওয়ার্ড গুলো রাখবেন, এটা তো আমি একটা দিয়ে বললাম। প্রথম কথা হচ্ছে আমরা কি করব, আমাদের কিওয়ার্ড গুলোকে প্রথম হচ্ছে যে জায়গাগুলোতে রাখতেই হবে, প্রথম হচ্ছে ইউআরএল বা পার্মালিংক, পার্মালিংকের মধ্যে আমরা রাখবোই। এরপরে হেডিং এর মধ্যে এবং শুরুর দিকে রাখবোই। এরপরে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেও একবার রাখবোই। এরপরে আমাদের হচ্ছে সাব হেডিং, দেখেন সাব হেডিং এর মধ্যেও কিন্তু সেটা রাখা হয়েছে, হয়তো এখানে এক্স্যাক্টলি শুধু বেসটা নাই, বাট দেখেন সেই জিনিসটা কিন্তু রাখা হয়েছে। বা অন্যান্য গুলোর মধ্যে যদি আপনি যান, দেখবেন H2 এর মধ্যেও কিওয়ার্ডটাকে একবার রাখা হয়েছে। বেস্ট সিঙ্গেল সার্চ কপি মেকারস, আমাদের এখানে যদি দেখি, এই যে দেখেন 10 বেস্ট সিঙ্গেল সার্চ কপি মেকারস, দেখেন এখানে কিন্তু H2 এর মধ্যে রাখা হয়েছে। এভাবে যদি আপনি যান, প্রায় সব এই যে আমাদের যে H2 সেটার মধ্যে কিন্তু রাখা হয়েছে। So আপনি এভাবে যদি দেখতে থাকেন, দেখবেন যে সেই জায়গাগুলোতে কি করা হয়েছে। H2 দিলে এই যে প্রথম H1, এই যে এটা H2 বেস্ট শেপ নাইফ আন্ডার $100। তো যেগুলো র্যাঙ্কিং এ আছে, যেগুলো ভালো পজিশনে আছে, সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন এভাবে। তো প্রথম আমরা জানলাম পারমালিংকের মধ্যে কিওয়ার্ড দিব, হেডিং এর মধ্যে দেব, এই যে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে সেও দিয়েছে, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে দিতে হবে এবং 100 ওয়ার্ডস এর মধ্যেই প্রথম প্যারাতে, এবং যত শুরুর দিকে রাখা যায় তত বেটার। ধরেন এই যে এরপরে সাব হেডিং বা H2 এর মধ্যে। এরপরে যদি আরো হাতে কিছু থাকে, কারণ আমাদের তো এইখানে একটা চলে গেল, এখানে একটা চলে গেল, দুইটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা অলরেডি কিন্তু আমাদের চলে গিয়েছে। কনক্লুশনে আমাদের একটা রাখতেই হবে, কনক্লুশনে, ওকে, কনক্লুশনে আমাদের একটা রাখতে হবে। পাঁচটা চলে গেল, দেখেন এই পাঁচটাই, বা হাতে আরেকটা থাকলে কোথাও সরিয়ে দিতে পারেন, বাট এই যে পাঁচটা কিন্তু আমাদের দেখেন ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে, তো এই জায়গাগুলোকে আমাদের কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো কোথায় কোথায় দেওয়া উচিত, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মেটা ডেসক্রিপশন আর্টিকেল যখন আমরা পাবলিশ করব, অন পেজ করব, তখন দেখবেন আমাদের একটা 150 ক্যারেক্টারের মধ্যে একটা আমাদের কন্টেন্টের ওভারভিউ লিখে দিতে হয়। তো সেটার মধ্যেও দেখেন এখানে এই কিওয়ার্ডটা রাখা হয়েছে, এই যে এখানে দেখেন এখানে লেখা হয়েছে। সো এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে শুরুতেই, তো এই কাজগুলো আমরা করব। ওকে, যাই হোক। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে
সো কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয় করে আশা করি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো কোথায় কোথায় রাখলে আমাদের কিওয়ার্ড গুলো বা আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেটার বা অনেক বেটার ভাবে অপটিমাইজ হবে। তো এই আমাদের গেল হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্টের যে বিষয়গুলো। তো প্লেসমেন্টের বিষয়গুলো যাওয়ার পরে ধরুন আমরা এই সমস্ত বিষয়গুলো মেনে কি করব, কন্টেন্টটা লিখলাম। কারণ বলছি ইংলিশ তো আমরা হয়তো এখানে শেখাইতে পারবো না, বাট এটা ধরুন এই সমস্ত বিষয়গুলো মেনে যখন আমরা একটা ওয়ার্ড ফাইল নিব, নিয়ে যে বিভিন্ন জায়গা থেকে সার্চ দিয়ে দিয়ে আমরা কি করব, বিভিন্ন রিসোর্স পাবো। সবার আগে আপনাকে কি করতে হবে, আপনার তো কিওয়ার্ড থাকবে যে আপনি কি কিওয়ার্ড নিয়ে লিখতেছেন। আপনি এক্সাম্পল ধরেন কোন একটা টপিকস নিয়ে লিখলেন, ধরেন এক্সাম্পল লিখলেন যে ট্রেন, মানে এভাবে লিখলেন যে 10 বেস্ট শেফ নাইফ আন্ডার 100 USD। এরপরে আপনি হয়তো এভাবে ক্লোন দিলেন বা কিছু একটা দিয়ে, মানে টাইটেলের কথা বলতেছি, বা ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে এর মাঝে আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আমি অ্যাপস নাম ফোনে, এখন ফোন থেকে এবং ল্যাপটপ থেকে একসাথে লগ ইন করে রাখলে কি কোনো সমস্যা? আপনি হচ্ছে ফোন থেকে অ্যাপস এর মাধ্যমে লগ ইন করে যখন হয়তো একসাথে রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা মূলত ফোনেরটা তখনই আমরা বেশি ইউজ করি যখন আমরা বাইরে টাইরে থাকি তখন। জি জি। আচ্ছা, আর এই যে অ্যাপস এর মধ্যে একটা জিনিস দেখাচ্ছে অনলাইন স্ট্যাটাস সেটিং এর মধ্যে, ওইটা কি করে দেবো, অন করে দেবো? উম, হ্যাঁ হ্যাঁ, ওটা অন করে দেন। আচ্ছা। ওকে, সো দেখেন আমরা হচ্ছে কি করব, আমরা আমাদের হেডিং গুলো দিব যে টপিকস এন্ড বাইং গাইড। দেন এই যে এটা আমাদের একটা ধরেন হেডিং হয়ে গেল। সো আমরা একটা সুন্দর করে অনেক অপটিমাইজ করে, আচ্ছা ওকে, আমরা সুন্দর করে একটা এভাবে হেডিং লিখে নিলাম। এরপরে তো আমাদের কন্টেন্ট ধরেন আহ, আমাদের কন্টেন্টটা ধরেন দিয়ে এভাবে আমরা শুরু করে দিলাম আর কি। যাই হোক, আমাদের এখানে তো আর এইভাবে রাখলে হবে না, এখানে এইভাবে স্মল লেটারে আমরা শেপ নাইপ আন্ডার $100 এই সেই। ওকে, ধরেন দিয়ে এরপরে আমরা আমাদের কন্টেন্টটা ধরেন এক্সাম্পল লিখা স্টার্ট করব। ওকে, ইন্ট্রোডাকশন এভাবে আমরা ধরেন কিছুটা কি করলাম, কিছু লাইনের ইন্ট্রোডাকশন আমরা লিখলাম, লিখার পরে এরপরে আবার হচ্ছে আমরা কি করব, ধরেন সাব হেডিং এ আসলাম। সাব হেডিং এ এসে ওই যে অনেকে যেভাবে করে লিখেছে এভাবে অন্যান্য কিওয়ার্ড গুলো দেখেও আপনি একটু অ্যানালাইসিস করে ধরেন ইয়ে করতে পারেন যে অন্যান্য মানুষজন কিভাবে লিখেছে তাদের। আপনাকে যে এটাই দেখতে হবে এমন না, আপনি অন্য নিশের মধ্যে গিয়েও দেখলেন যে তারা কিভাবে এটাকে কাজ করেছে, ধরেন আপনি সেটার উপর ডিপেন্ড করে ডিরেক্ট কপি টপি এটাতে তো অন্য টপিকস এর সমস্যা নেই। ধরেন আমি করে এখানে এসে যেটা করব যে 10 বেস্ট ধরেন আমরা কি করলাম, এভাবে ধরেন আমাদের একটা সাব হেডিং দিলাম। সাব হেডিং দিয়ে এরপরে আবার সেটার বিষয়ে কিছুটা কথাবার্তা লিখবো, বা যদি একটা প্রোডাক্টের চার্ট টেবল দিতে চাই সেটা আমরা দিব, বা এখানে অল্প কিছু কথা লিখে প্রোডাক্ট প্রোডাক্ট টেবল ওই যে দিতে পারি, যেটা কিন্তু আমাদের এখানে এইভাবে এমনি রাখতে পারি বা এখন নাও রাখতে পারি। এটা আমাদের মূলত আসবে যখন অন পেজ করব তখন, তো আমরা শুধু মাথায় রাখতে পারি। তো যাই হোক, এখানে আমাদের এভাবে কি হবে, কিছুটা ইন্ট্রো দিলাম, মানে এক লাইনের ইন্ট্রো বা ইন্ট্রো না দিলেও হবে,
ইনফরমেশন কিছুটা দিলাম বা না দিলাম। এরপরে আমরা কি করব, এই যে 1 নাম্বার প্রোডাক্ট যেটা ছিল সেটা ধরেন A নাম্বার প্রোডাক্ট, তো A নাম্বার প্রোডাক্ট নিয়ে আমরা লেখা স্টার্ট করে দিব। এরপরে A নাম্বার প্রোডাক্ট নিয়ে লিখে আমরা তার আসবো ক্রস নিয়ে কিছু কথা, হয়তো কিছু পয়েন্ট টয়েন্ট লিখলাম। ওকে, এরপরে আমরা ধরেন এখানে এসে আবার কনস নিয়ে ধরেন, মানে আপনাকে যেভাবে স্ট্রাকচার করবেন সেভাবে কনস নিয়ে আপনাকে কিছু বলতে হবে। এরপরে সেম আপনি আবার 2 নাম্বার প্রোডাক্টে আসবেন, আবার হচ্ছে ওই 2 নাম্বার প্রোডাক্টটা নিয়ে B নাম্বার প্রোডাক্ট নিয়ে কিছুটা লিখলেন, আবার সেটার প্রোজ এন্ড কনস। ওকে, প্রোস কনস। ওকে, এইভাবে জাস্ট লিখতে হবে ধারাবাহিকভাবে। লিখে এসে লাস্টে আপনি কিছু বাইং গাইড টাইড দিলেন বা কিছুই দিলেন না, যে এই সাইটের মতো, কোনো সমস্যা নাই। ওকে, সেরকম করে এসে দেখেন সে কি করেছে। সে প্রথমে এটা বলেছে, এরপরে H2, এরপরে এই যে কিছুটা ইন্ট্রোডাকশন লিখলেও লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপরে যে 1 নাম্বার প্রোডাক্ট ইমেজ দিয়ে দিয়ে প্রোজ এন্ড কনস দেখেন লিখতেছে, লিখতে লিখতে একদম লাস্টে গিয়ে আপনি এফএকিউ দেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, বা এই জিনিসটা বাই করার আগে কি কি বিষয় দেখা উচিত, বাইং গাইড লিখেন, বা ডিরেক্ট কনক্লুশন। ডিরেক্ট সে কি করেছে, আপনার হচ্ছে কনক্লুশন বা ফাইনাল ওয়ার্ড এরকম কিছু একটা লিখে আপনি এভাবে লিখলেও হবে। এবং লাস্টে এসে প্রোডাক্ট গুলো শেষ হলে কনক্লুশন বা কনক্লুডিং যেটাই বলেন বা ফাইনাল ওয়ার্ডস এটা নিয়ে লিখে দেখেন শেষ করে দিছে। তো এই লেখার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে, যে প্রথম হচ্ছে আমরা তো হেডিং, দেখেন এটা কিন্তু খুব বেশি কঠিন না। আপনি অন্যান্য টপিকস গুলোও দেখেন, দেখেন যেগুলো তুলনামূলক একদম 5 পেজে টপিক আছে, এরকম করে কফি মেকার হোক বা সেটা ব্যাকপ্যাক হোক, কোন একটা জায়গা থেকে আইডিয়া নিয়ে বা আপনার টপিকসেই হোক, যারা ভালো পজিশনে আছে তাদের টাইটেল থেকে আইডিয়া করে নিজের মতো একটা টাইটেল লিখলেন, এবং সেটা শুরুতে কিওয়ার্ড আছে কিনা, ক্যারেক্টার লিমিট ঠিক আছে কিনা, সবকিছু মিলে। এরপরে ইন্ট্রোডাকশন লেখার সময় মানুষের গুলো পড়ে পড়ে বাট নিজের মতো লিখতে হবে, কপি করা যাবে না। তো এই সেই করে আপনি যখন কন্টেন্টটা লিখলেন, লিখার পরে আপনাকে গিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি যেতে পারেন হচ্ছে গ্রামারলিতে। grammarly.com এ আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ওকে, grammarly.com এ আমি দেখি মোস্টটাকে একটু অফ করে দেই। গ্রামারলিতে কেন আমরা আসবো, গ্রামারলিতে আসবো আমি যে কন্টেন্ট গুলো লিখলাম, এই যে আমি বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত কন্টেন্ট গুলো এখানে এসে হয়তো চেক করে নেই যে সেই কন্টেন্ট গুলো আসলে আমার ঠিক আছে কিনা, এই জন্য নিউ এ ক্লিক করব। মানে গ্রামাটিক্যাল বেস ইরোরের কোনো প্রবলেম আছে কিনা, কারণ আমাদের তো অনেকেরই গ্রামারলিতে অনেক প্রবলেম থাকে। আচ্ছা, এখানে এসে আমি আপাতত যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা কন্টেন্ট ধরেন নিয়ে আসতেছি। ধরেন আমরা প্রথম গেলাম হচ্ছে ডিজাইন আর্টিকেলস নামক, যেখান থেকে আর্টিকেল পাওয়া যায়, অনেকে পাবলিশ করে, এখান থেকে আমরা ধরেন গেলাম। যাওয়ার পরে আমরা কি করব, কোন একটা কন্টেন্ট আমরা নিয়ে আসবো, যে আমরা যে কন্টেন্টটা লিখলাম সেটার গ্রামাটিক্যাল ইরর আছে কিনা, মানে এটা গ্রামারলিতে কোনো ভুল দেখায় কিনা। আচ্ছা, একটু লোড নিয়ে নি। স্বাভাবিক, এখানকার আর্টিকেল গুলো এত ভালো মানের হয়তো হয় না, কারণ এখানে যে কেউ কন্টেন্ট পাবলিশ করে, এটা হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি। আবার আমরা ভালো আর্টিকেল নিয়ে একটা দেখবো, সমস্যা নেই। আপাতত এখান থেকে একটা এসইও সার্ভিস, এটাই আমরা কপি করলাম। আমি একটা ওয়ার্ড ফাইলও নিয়ে নেই। এবার আমরা এই জায়গা থেকে কি করলাম, একটা আর্টিকেল এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমাদেরকে এখন গ্রামারলিতে ফেলে দিলে, এটা গ্রামাটিক্যালি কোনো ইরর থাকলে সেটা আমাদেরকে যে ডানে ক্লিক করব এবং দেখবেন এখানে সেই ইরর গুলো দেখাবে।
যেমন এখানে বিভিন্ন এরর দেখাচ্ছে, যেমন হচ্ছে আপনার কিছু অ্যাডভান্স আছে যেগুলো প্রিমিয়াম না নিলে দিবে না, কিছু এই যে ফ্রিতেই বেসিক যে প্রবলেম গুলো, যেমন গুগল হ্যাজ রিমাইন্ডার টপ। আচ্ছা, টপের এখানে মূলত আপনার এটা দেখেন ক্লিক করে দিতে হবে, টপ আসবে না, এটা না দিলে আরো বেটার সেন্টার, ওই যে কমাটা হবে না। দেখেন এইভাবে করে যা যা প্রবলেম, এই যে গুগল, এইভাবে দেখেন গুগলের কি এই যে তা হবে না আসলে ইনক্লুড, তা গুগল হয় না, তা গুগল গ্রামার। এই গ্রামাটিক্যালি যে প্রবলেম গুলো আছে দেখেন এন্ড এর পরে কমা হবে, মানে এন্ড এর আগে কমা হবে, মানে সেটা, মানে এই যে গ্রামারলিতে যা যা ভুল আছে যে দা হবে না এগুলোর আগে। সো গ্রামাটিক্যালি এরর গুলো যদি সে এইটাকে ইউজ করতো তাহলে দেখেন হাই কোয়ালিটির মাঝখানে একটা ইয়ে হবে, ড্যাশ হবে। এই দেখেন গ্রামারলিতে এন্ড এর আগে কমা হবে, ওয়েবসাইট দেখেন কমা হবে না, ওয়েবসাইট সিন্স ইট। ওকে, তো এখানে কিছু ছোটখাটো সে প্রবলেম করেছে যেগুলো দেখেন এই টুলটা ইউজ করলে সে তার কন্টেন্ট গুলোকে আরেকটু ভালো করে ফেলতে পারতো। এই কাজগুলো করতে হবে, আমরা যে লেখাগুলো সেগুলো গ্রামারলিতে একটু চেক করে নিতে পারি। বা আরেকটা সফটওয়্যার আছে, ওটার নাম হচ্ছে কি জিঞ্জার। জিঞ্জারের অ্যাপও আছে মেবি, জিঞ্জারের অ্যাপ আছে, এটার মধ্যেও আপনি দিলে আপনার কন্টেন্টের সেন্টেন্স ওয়াইজ কোনো প্রবলেম থাকলে এগুলো তারা সলভ করে দিবে। তো এখান থেকে জিঞ্জার দিয়েও দেখতে পারেন গ্রামারলির পাশাপাশি। এরপরে আরেকটা টুল আছে, এর নাম হচ্ছে হেমিংওয়ে অ্যাপ। হেমিংওয়ে অ্যাপ, হেমিংওয়ে অ্যাপ যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ওই যে রিডাবিলিটি, মানে আমাদের কন্টেন্টের মধ্যে কোথায় কি কি প্রবলেম সবগুলো সে ধরে দিবে, যে এখানে কোন কন্টেন্ট গুলো খুবই হার্ড পড়া যাচ্ছে না, মানে রিডাবিলিটি কোনগুলো মোটামুটি হার্ড, কোনগুলো যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, কোনগুলো যে বারবার রিপিটেড হচ্ছে। দেখেন এখানে এসে শুধু সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের সেই কন্টেন্টটা ওই যে আপনার ইজাইন আর্টিকেলের কন্টেন্টটা দিয়ে দিলাম, যেটা কিনা এতটা ভালো কন্টেন্ট না, তারপরে ধরেন দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, যে এই যে দেখাচ্ছে যে এখানে 35টা টোটাল সেন্টেন্স আছে, এর মধ্যে 8টা হচ্ছে খুবই টাফ, মানে পড়তে প্রবলেম হচ্ছে। যেমন এই যে দেখেন তার বড় একটা কারণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলছে। কমপ্লেক্স সেন্টেন্স দেখেন এই যে এক একটা একটা সেন্টেন্স অনেক বড় বড়, এখান থেকে শুরু করে দেখেন থামে না, এখানে এসে এই যে এখান থেকে শুরু করে এসে এখানে শেষ করছে। আর কিছু কিছু আছে যে এগুলো এই যে দেখেন বড় বড় সেন্টেন্স হওয়ার কারণে এগুলোকেও মোটামুটি হার্ড ধরতেছে। সেভেন ফেজ হ্যাভ সিমিলার অল্টারনেটিভ, সিমিলার অল্টারনেটিভ এই যে দেখেন এই কালার, হার্ডের এই কালার দেখেন, আবার মোটামুটি হার্ড এটার এই যে ইয়েলো কালার, সিমিলার অল্টারনেটিভ এই যে এই কালার, এই যে হাউএভার, এই যে দেখেন হাউএভার হাউএভার হাউএভার, ওই যে বলেছিলাম না যে একই ওয়ার্ড দরকার নেই, বারবার সে কি করতেছে রিপিট করতেছে। সো এই যে হাউএভার, তো দেখেন এইটা কিন্তু ওই যে আমরা যে প্রবলেমের কথাগুলো বলছিলাম সে কথা বলতে গিয়ে বারবার এই টাইপের কথা ইয়ে করতেছে। একটু প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের যে বিষয়টা দেখেন আর বিলিভ, মানে এই বিষয়গুলোকে প্যাসিভ ভয়েসের প্রবলেম। সো এই হচ্ছে প্রবলেম। বাট এর পক্ষান্তরে যদি আমরা যে কোনো একটা বেটার কন্টেন্ট বা আমাদের কন্টেন্ট গুলো কেউ নিয়ে আসি, ধরেন আমরা এই কন্টেন্টটাকে একটু কপি করে দেখাই কি অবস্থা। আচ্ছা, সেই সাথে আমরা এগুলো দেখবো, তার আগে দেখেন আমরা প্রথম গ্রামারলি এই সেই দেখলাম, এরপর হ্যামিংওয়ে অ্যাপ দেখলাম। এরপরে আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে কিউটেক্স নামক একটা কি আছে টুল আছে, যেখানে এসেও আমরা ধরেন কিউটেক্স, এখানে এসে আমরা কি করব, আমরা যে লেখাটা লিখলাম সেটা কপি পেস্ট করেছে কিনা নাকি হচ্ছে ইউনিক করে লিখছে, সেই বিষয়টাও আমরা কিউ টেক্সটে এসে কি করতে পারবো, চেক করতে পারবো। এই জন্য ওই যে তার লেখা সেই আর্টিকেলটাকেই ধরেন আমরা কি করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে, সে আসলে কপি টপি করছে নাকি এটা ঠিক আছে আমরা দিয়ে, এই যে চেক প্লাজারিজম, এটা ফ্রি টুল, সে এই আর্টিকেলটা
মানে আমরা লিখতে গিয়ে আমাদের মনের ভুলেও কপি হয়ে গিয়েছে, নাকি সে লেখার সময় আমাদের কোনো রাইটার লিখে দিলে সেটা কপি করে দিয়েছে, বা মোটামুটি কপি টপি করে এডিট করে, সেই বিষয়টা আমরা এখান থেকে ধরতে পারবো। দেখেন সে এই কন্টেন্টটা বোঝাই যাচ্ছে সে ফাঁকি দিয়েছে আরেক জায়গা থেকে, কোন সাইট থেকে কপি করছে এটাও দেখাচ্ছে কিন্তু। এই যে দেখেন medium.com থেকে এটা কি করছে, সে কপি করছে এবং 100%, 100% না, অনেকটা কিছুটা এদিক থেকে ইউনিকও লিখছে, বাট কপি। সো এই টাইপের কন্টেন্ট দিলে এটা তো র্যাঙ্ক ওইভাবে করবেই না, উল্টা পেনাল্টি খাবে। তো আমরা ভালো কন্টেন্ট গুলো দু একটা দিয়ে দেখি, এরপরে আমরা বুঝবো। দেন ওটা তো আমরা দেখলাম, এরপরে হচ্ছে আমরা এক্সাম্পল এই সাইটেরটাই আমরা কিছুটা কপি করি, কপি করে চেক করি এখন। এটা তো এমনিতেই এটা এদিক থেকে কিছুটা কপি করলাম। ক্লিক প্রাইস, অ্যামাজন, এগুলো অবশ্য রাইটিং এর পার্ট না, এগুলো যে ইমেজের কারণে চলে আসছে। যাই হোক আমরা এটাই দিয়ে দেই। এখানে প্রায় 1600 ওয়ার্ড এর মতো আছে, ধরেন আমরা এটাকে আপাতত, অবশ্যই এতগুলো ফ্রি টুলে একবারে এতগুলো নিবে না, আমরা তারপরেও দিয়ে দিচ্ছি। আর কিছুটা কমায় নেই, 1000 ওয়ার্ড পর্যন্ত নেই, এত ওয়ার্ড একবারে নিবে না আসলে। ওকে, এখন আমরা কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা প্রথমে যেটা হেমিংওয়ে অ্যাপ টুল, এখানে যদি আমরা আসি, হেমিংওয়ে অ্যাপ হচ্ছে কোনটা, এটা। এবং এটা দেখেন গ্রেডিং দেখাচ্ছে কত, 9 বা এটা 10 দেখাচ্ছে, কিন্তু এত বেশি থাকলে কিন্তু এটা ভালো না, এটা চেষ্টা করতে হবে 7 এর নিচে নিয়ে আসার। কারণ এটা আমরা যেহেতু বললাম যে এতটা ভালো কন্টেন্ট না, এরকম দেখেই নিয়েছি, আমরা এইটা দিই, দেখেন এটা কিন্তু 7 এ চলে আসছে এবং আগের থেকে আচ্ছা প্রবলেম কিছুটা অনেকটাই কমছে। তবে এই জিনিসগুলোকে, এই যে এখানে অবশ্য একটি স্পেস আছে দেখেন, এগুলোকেও হয়তো কোনো কারণে ইয়ে করা যাচ্ছিল না, বাট যদি এগুলোকে আরেকটু ইয়ে করা যায় তাহলে এগুলো বেটার আসলে। যেমন আমাদের কন্টেন্ট যেটা র্যাঙ্কিং আছে ওটা দিলে দেখবেন যে এখানে অনেকটা প্রবলেম কম। বা আমরা গ্রামারলিতেও যদি ফেলি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি, দেখেন এইটাতে আবার আমরা আসার পরে আমরা দেখি প্রবলেম গুলো ওইভাবে দেখায় কিনা। এখানে কিন্তু প্রবলেম তুলনামূলক আগের থেকে অনেকটাই কম, কারণ তারা হয়তো এগুলো কি করেছে, এভাবে চেক করেছে মাত্র এক দুইটা, এবং তাও ছোটখাটো মিস্টেক মেক্স এভাবে ইজের জায়গায় আর দিয়েছে। ওকে, মোটামুটি তাদের দেখেন ওইভাবে প্রবলেম নাই। এবং আমরা বড় কথা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এটা কপিরাইট কিনা। চলেন আমরা সেই জিনিসটা পরীক্ষা করি, কারণ এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে এটা
কন্টেন্ট কিনা। আমরা এই জন্য লিখেছি কি কিউ টেক্সট। জানি না এটা আসলে একবারে বেশি দুইবার চেক করতে দিবে কিনা। সব থেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা। আচ্ছা আমরা দিলাম। তো যাই হোক, এবার দেখতে দিচ্ছে না, ওই যে বললাম একবারে বেশি এটা ফ্রিতে দেখতে দিবে না। আমরা সমস্যা নেই, অন্য একটা টুলে যাই। এটা হচ্ছে প্লাগারিজম চেক বা চেকার। স্মল এসইও টুলের এটা দিয়ে যাই, দেখবেন এইসব কন্টেন্ট 100% ইউনিকই আসলে থাকবে। বা আমরা যখন কন্টেন্ট লিখবো আমাদের কন্টেন্ট গুলো এভাবে চেক করে নেবো এবং এটা 100% ইউনিকই হতে হবে। 1000 ওয়ার্ডের বেশি আসলে নিচ্ছে না। যাই হোক, আমরা কিছুটা অংশ কেটে দেই। দেখেন এই যে আসতেছে, আস্তে আস্তে এই যে সবগুলো ইউনিক ইউনিক আছে, যে আসতেছে সবগুলো চেক করতেছে। একটা লাইনে সে মোটামুটি পেয়েছে। আচ্ছা মোটামুটি শেষ। দেখেন সে এখানে দুইটা লাইনে কিছুটা পেয়েছে। এটা আসলে কপির মধ্যে ওইভাবে পড়ে না, হয়তো হতে পারে যে কিছু একটা অপরশনটা ইয়ে হয়ে গেছে। তো এটা খুব বেশি না। আবার আমাদের এইভাবে প্রবলেম থাকলে আমরা সলভ করে নেবো। অনেক সময় মডেল টডেল এগুলোতে একটু কপি হলে কোনো সমস্যা নেই, কারণ মডেল তো সব জায়গায় একই লিখতে হবে। বাট দেখেন এটা ইউনিক কন্টেন্ট। বা আমাদের ওইটা যেমন আমি দেখলাম নিনজা ভার্সেস অস্কার, চেক করলে এগুলো দিয়ে দেখবেন যে 100% ইউনিক। তো আমাদেরকে কন্টেন্ট লেখার সময় এভাবে ইউনিক ভাবে লিখতে হবে, যে কারোটার সাথে যেন কপি টপি এভাবে হয়ে না যায়। তো এইগুলো হচ্ছে বিষয়, যে আমরা রাইটিং এর পরে আমরা হচ্ছে বিশেষ করে গ্রামারলি এরর গুলো চেক করে নিব। হ্যামিংওয়ে অ্যাপ দিয়ে একটু দেখে নিতে পারি। কোথাও যদি অনেক হার্ড থাকে একটু শর্ট সেন্টেন্স দিয়ে করে দেয় বেটার। বাট এগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামারলি চেক করে, এবং সব থেকে আরো বেশি ইম্পর্টেন্ট যে কপি হয়ে গেল কিনা কারো কন্টেন্টের সাথে। সেটা যদি মনের ভুলে এক দুই লাইন হয়ও, তাইলে আমরা একটু এডিট করতে পারি। এরকম এক দুই লাইন কিছুটা হলেও সমস্যা নাই। তো যাই হোক, এগুলো হচ্ছে মূলত কন্টেন্ট রাইটিং এর আমাদের পার্ট ছিল। তো আপনার কন্টেন্ট রাইটিং এর জন্য আমার এই ভিডিওটা তো দিয়ে দিব, দেখবেন। পাশাপাশি ওই যে ওয়েব স্পাইডার রাকিব নামক আপনাদের যে চ্যানেল থেকে ভিডিওগুলো আমি দেই, যেমন এটা আছে, এটাতেও আমি এখন দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে। তো এই চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন যে আরেকটা আমাদের কি আছে, আরো একটা আমাদের আর্টিকেল রাইটিং এর ভিডিও অলরেডি আপ করা আছে। সেই ভিডিওটাও আপনারা দেখবেন। আগে আমি এটা দিয়ে নেই আপনাদের। ভাইয়া, জি বলেন। ক্লাস আজকে মনে হয় আমাদের অ্যাটেন্ডেন্স হয় নাই। আর হচ্ছে আচ্ছা আজকে 22 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে আজকে আমরা 22 নম্বর ক্লাস। জি জি হ্যাঁ, আমাদের হচ্ছে আপনি আপ দিচ্ছেন 19। আশা করি এটা আমারটা পেয়ে যাবেন এই যে টপে। এই আর্টিকেল রাইটিং মাস্টার ক্লাসটা, এটাও একটু দেখে নিন। এটা আবার চ্যানেলের অল ভিডিও গুলোর মধ্যে গেলেও আপনারা এটা পাবেন। আর্টিকেল রাইটিং নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে, এটাও দেখে নিন। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, এটাও আমি আপনাদের আচ্ছা ভাইয়া, এতক্ষণ যে যে টুলস গুলোর কথা বলছেন সেটার একটা মানে একটা লিস্ট কি আমরা পাইতে পারি? জি বুঝি নাই। এতক্ষণ যে যে টুলস গুলোর কথা বলছেন, মানে ওই টুলস গুলো কি একটু মানে আমরা যদি একটা লিস্ট আকারে যদি পাই যাও। ওইটা আপনারা একটু লিখে নিন, কারণ অলরেডি আমি তো ভিডিওর মধ্যে কথা বলেছি, আপনি দেখে ওইগুলো নিলেই তো। এগুলো হচ্ছে অনলাইন টুল সবগুলোই। আচ্ছা আচ্ছা জি, হ্যাঁ, হচ্ছে আমারও হচ্ছিল ওই যে এসইও ক্লার্কে কিছুদিন আগে একটা বায়ার ইয়ে করছিল। তো হচ্ছে যে মানে আমি তো এখন স্যাম্পল চাইছি তাদের। হুম,
কথাটা আসলে ক্লিয়ার বুঝতে পারি নাই। আচ্ছা, হচ্ছে যে ধরেন আমরা আমরা তো এখনো কোনো কাজ কাজ টাজ করি নাই, তো বায়ার যদি সেক্ষেত্রে যদি আমাদের কাজের কোনো স্যাম্পল চাই, সেক্ষেত্রে হ্যাঁ আমরা হ্যাঁ। কিভাবে কি করবো? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেমন আপনার ক্লায়েন্ট হচ্ছে এক্সাম্পল চাইলে এটা খুবই ইজি। যেমন আপনার ক্লায়েন্ট ধরেন ফেসবুক পেজ তৈরি করেছেন কিনা সেটা দেখতে চাইলো, আপনি যে পেজ গুলো তৈরি করেছেন বা এক্সিস্টিং কোনো একটা পেজ নিয়ে স্ক্রিনশট নিয়ে বা লিংক দিয়ে দিলেন, অথবা আপনার ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চ দেখতে চাইলো, আপনি এই যে ক্লাসের পরে আমি বলেছিলাম যে আপনারা ডেমো কিওয়ার্ড রিসার্চ করে করে রাখেন, এটা আপনার ক্লায়েন্ট চাইলে এটা দেখাবেন। আপনার হচ্ছে ধরেন কন্টেন্ট রাইটিং ও সেম বা অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড চাইলে এইভাবে করতে হবে। এরপরে আমরা প্রতিটা বিষয় যেগুলো নিয়ে ক্লাস করব ওই টপিকস নিয়ে আপনাকে বাসায় যে কাজ করতে হবে, ওই কাজগুলোই আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আর একটু হেল্প দরকার ছিল। জি বলেন। যেটা হচ্ছে যে আমাদের তো এখনো কার্ড বা কিছু আসে নাই, বাট আমাদের যে প্রিভিয়াস ট্রেনার ছিল উনি বলছিলেন যে হচ্ছে আপনারা মাইক্রো ওয়ার্কারে কাজ করতে পারেন, এটাও হচ্ছে কাউন্ট করা হয়। হুম হুম। ঠিক আছে, তো আমরা অনেকেই মাইক্রো ওয়ার্কার কাজ করছি, তার মধ্যে বেশ কিছু জনের অলমোস্ট $9 হয়ে আসছে। যেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার $9 হলে মানে ওরা বলে যে উইথড্র করতে পারবো। এর পরের প্রসেসটা আসলে $9 কি? পারবেন না, $10 প্লাস হইতে হবে।